অন্যায় অনেক করেছো, আর না। এবার তোমাদের খারাপ সময় শুরু। এবার তোমরা শুধু দেখতে থাকো তোমাদের সাথে ঠিক কি কি করি আমি। আরিয়ান একটা রংচটা ভাঙা দেয়ালের ওপর কয়েক টুকরো কাগজে কিছু লিখে কাঁটা দিয়ে আটকে রেখেছিল। বেশ কিছুক্ষণ ধরে গভীর মনোযোগ সহকারে সেই দেয়ালের দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ তার জল শক্ত হয়ে এলো। সে বিড়বিড় করে কথাগুলো বলল। এমন সময় হুট করে তার ফোনটা বেজে উঠল। আরিয়ান নিজের ফোনটা হাতে তুলে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে নম্বরটি দেখে নিল। তার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে উত্তেজিত হয়ে একজন বলে উঠল। আরিয়ান দোস্ত, খবর কি? কিছু শুনেছিস? অহনার বাবার কোটি টাকার মালের ট্রাক গতকাল পুলিশ বাজেয়াপ্ত করেছে। কি বলছিস কি? সত্যি নাকি? পুলিশের এত বড় সাহস? তারা দ্য গ্রেট আমান চৌধুরীর ট্রাক বাজেয়াপ্ত করেছে? রাজীবের কথাগুলো শুনে আরিয়ান এমন ভাব করল যেন সে এইমাত্র খবরটা শুনল এবং ভীষণ অবাক হলো। সে এমনভাবে আকাশ থেকে পড়ার অভিনয় করলো যেন সে কিছুই জানতো না। আরিয়ানের কথা শুনে রাজীব আবারও ভাবুক হয়ে বলল। আরে আমি ওটাই ভাবছি, যাকে দেখলে পুরো শহরে আইন প্রশাসন ভয়ে থরথর করে কাঁপতো, সেই মানুষের মাল পুলিশ বাজেয়াপ্ত করেছে। এটাও আমাদের শুনতে হচ্ছে, মানে বিশ্বাস করা যায় বল? যাকে দেখলে বা যার কথা শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার মাল পুলিশ আটকে দিল। সিরিয়াসলি? তবে আমার কি মনে হয় জানিস, এটা পুলিশ নিজে থেকে কখনোই করেনি। নিশ্চয়ই কেউ একজন আছে যে পেছন থেকে কলকাঠি নাড়ছে এবং আমান চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। কি বলছিস কি? কে এমন করেছে? কিছু কি জানা গিয়েছে? না মানে আমান চৌধুরীর সাথে পাঙ্গা নিচ্ছে, তার মানে নিশ্চয়ই সে সাধারণ কেউ না। কে হতে পারে বলতো? কি জানি, বলতে পারছি না। তবে যেই হোক না কেন, বাঘের বাচ্চার মতো সিংহের থাবা দিয়েছে আমান চৌধুরীর সাম্রাজ্যের উপর। আচ্ছা দোস্ত, তাড়াতাড়ি ক্যাম্পাসে চলে আয়। ক্যাম্পাসের হাওয়া এখন প্রচন্ড গরম। আর আচ্ছা ঠিক আছে, বাই, আমি আসছি। কথাটি বলে আরিয়ান ফোনটা কেটে দেয়। তার চোখ মুখে এখনো সেই রহস্যময় হাসির ঝিলিক। আরিয়ান আবারও সেই রংচাটা দেয়ালের দিকে তাকালো। সেখানে আটকানো একটা কাগজের টুকরোর দিকে তাকিয়ে সে মনে মনে বিড়বিড় করে বলল। কি বলেছিলাম তো, খারাপ সময় শুরু। সবই তো মাত্র শুরু মিস্টার আমান চৌধুরী। এখন দেখো তোমার কি অবস্থা আমি করি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাটি ভাবতেই আরিয়ানের হাতের মুঠি শক্ত হয়ে এলো। সাথে সাথে তার চোখের সাদা অংশ যেন লাল টকটকে হয়ে গেল। মনে হচ্ছে যেন চোখ দিয়ে আগুনের ফুলকি ছুটছে। এরপর সে শক্ত করে চোখ দুটো বন্ধ করে নিল, যেন আগুনের শিখা নেভে গেল। কয়েক সেকেন্ড চোখ বন্ধ রেখে সে আবারও চোখ খুলল। এবার তার চোখ একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এরপর চোখে মুখে একটু পানি দিয়ে সে আবারও সেই আগের ময়লা শার্ট, পুরনো প্যান্ট আর ক্ষয় হয়ে যাওয়া জুতো পরে নিল। এলোমেলো চুলে নিজের ভাঙা ঘর থেকে খুব স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে সে কলেজ ক্যাম্পাসের দিকে রওনা দিল। আরিয়ান যখন কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকল, তখন চারপাশের থমথমে পরিবেশ দেখে তার ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। প্রতিদিন যে ক্যাম্পাসের হাসাহাসি আর দামি গাড়ির হর্নের শব্দ শোনা যেত, আজ সেখানে এক অস্বাভাবিক নীরবতা। ছাত্রছাত্রীরা ছোট ছোট দলে ভাগ হয়ে ফিসফিস করে কথা বলছে। আরিয়ান তার সেই ময়লা শার্টের কলারটা একটু ঠিক করে নিয়ে অতি সাধারণ ভঙ্গিতে হাঁটতে লাগলো। দূর থেকে সে দেখল কৃষ্ণচূড়া গাছের তলায় বড় সিমেন্টের বেঞ্চিতে অহনা মাথা নিচু করে বসে আছে। তাকে ঘিরে তার সব বন্ধুবান্ধব দাঁড়িয়ে। আরিয়ান ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল এবং আড়ালে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করতে লাগলো। আমি বিশ্বাসই করতে পারছি না সাইম, কাল রাত থেকে আব্বু কারোর সাথে কথা বলছে না। পুলিশ কমিশনার পর্যন্ত আমাদের এড়িয়ে চলছে। আমার খুব ভয় করছে। আরে অহনা, তুই এভাবে ভেঙে পড়লে চলে? আঙ্কেল তো আজকে মানুষ নন, এই শহর তার হাতের মুঠোয়। দেখবি 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। ছোটখাটো একটা ভুল বুঝাবুঝি হয়েছে হয়তো। হ্যাঁ অহনা, সাইম ঠিকই বলেছে। যার ভয়ে পুরো প্রশাসন তটস্থ থাকে তাকে আটকানোর ক্ষমতা এ শহরে কারো নেই। তুই চিন্তা করিস না, আমরা তো আছি। কিন্তু রিমি, এবারের ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমি শুনলাম উপর মহল থেকে নাকি কড়া অর্ডার আছে।
যেই হোক না কেন সে খুব শক্ত চাল চেলেছে। আঙ্কেলকে এভাবে কোণঠাসা করা সহজ কথা নয়। বন্ধুদের কথা শুনে অহনা কোনো উত্তর দিল না। তার দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। ঠিক সেই সময় রাজীব হন্তদন্ত হয়ে আরিয়ানের কাছে ছুটে এলো। রাজীবের চোখে মুখে রাজ্যের বিস্ময়। রেয়ান দোস্ত, দেখেছিস অবস্থা? ক্যাম্পাসে রানী আজ একদম স্নাল। অহনার বাবার এই অবস্থা হবে কেউ কি কখনো ভেবেছিল? পুরো ক্যাম্পাসে একটাই আলোচনা, আমান চৌধুরীকে কে বাস দিল। তাই তো রে রাজীব, দেখ খুব কষ্ট লাগছে। অহনা মেয়েটা কত অহংকারী ছিল, অথচ আজ দেখো কেমন চুপচাপ হয়ে আছে। কিন্তু রাজীব, আমান চৌধুরী কি আসলে কোনো অন্যায় করেছিলেন? না হলে পুলিশ কেন ধরবে? আরে বোকা, রাজনীতি আর ব্যবসার জগতে কত কি হয়। তবে যেই করুক না কেন, কাজটা কিন্তু একদম নিখুঁত হয়েছে। আমান চৌধুরীর মতো বাকে খাঁচায় ভরা তো চারটিখানি কথা না। রাজীবের কথা শুনে আরিয়ান মনে মনে হাসল। সে ভাবল, এখনো তো কেবল খাঁচায় ঢুকেছে, শিকল পরানো তো এখনো বাকি। আরিয়ান একটু সাহসী হওয়ার ভান করে অহনাদের জটলার দিকে কয়েক পা এগিয়ে গেল। তাকে দেখে অহনার বন্ধু ফারহান বিরক্ত হয়ে চিৎকার করে উঠল। এই যে ভিখারি আরিয়ান, এখানে কি করছিস? তামাশা দেখতে এসেছিস? যা এখান থেকে, নিজের চরকায় তেল দে। দেখিস না অহনা আপসেট। এখন এইসব ফালতু ছেলেদের মুখ দেখলে মেজাজ আরও বিগড়ে যাবে। এই ছেলে, তুমি ওখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। সায়েম আর ফারহানের কথা শুনে আরিয়ান একটুও রাগ করল না, বরং সে কাচুমাচু হয়ে নিজের দিকে তাকিয়ে রইল। তার ভেতরে তখন আগ্নেয়গিরির লাভা বইছে, কিন্তু বাইরে সে এখনও সেই শান্ত, নিরীহ আর বোকা আরিয়ান। ঠিক তখনই অহনা মাথা তুলে আরিয়ানের দিকে তাকালো। তার লাল হয়ে যাওয়া চোখে যেন একরাশ ঘৃণা আর বিষাদ মাখানো। ওকে যেতে দে সায়েম, ওকে বলে কি হবে? ওর মতো বোকা আর গরিব ছেলে এই পরিস্থিতির গুরুত্ব কি বুঝবে? ওর কপালে তো ওই ভাঙা ঘর আর ছেঁড়া জুতোই আছে। আমাদের পতন দেখে হয়তো ও মনে মনে খুশি হচ্ছে। না হনা, আমি আসলে তোমাকে সান্ত্বনা দিতে আসছিলাম। তোমার বাবার ট্রাক নাকি পুলিশ ধরেছে। আমি ভাবলাম তোমাদের খুব মন খারাপ, তাই। চুপ কর একদম। তোর মতো থার্ড ক্লাস ছেলের সান্ত্বনা আমার লাগবে না। নিজের লেভেলে থাক আরিয়ান। আমাদের খারাপ সময় চলছে, তার মানে এই নয় যে তোর মতো রাস্তার ছেঁড়া জুতো আমাদের সমান হয়ে গেছিস। গেট আউট ফ্রম হিয়ার। অহনার চিৎকারে আশেপাশের সবাই তাকিয়ে দেখছিল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাড় নিচু করে সেখান থেকে চলে যেতে শুরু করলো। যাওয়ার সময় তার ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা আবারও ফিরে এলো। সে মনে মনে বিড়বিড় করে বলল, থার্ড ক্লাস ছেলে, ছেঁড়া জুতো? আচ্ছা হনা, এই ছেঁড়া জুতোর লাথি যখন তোমার বাবার রাজপ্রাসাদে পড়বে, তখন তুমি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা দেখার অপেক্ষা রইলাম। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অহনার কড়া কথার পর ক্যাম্পাসের সবাই আরিয়ানের দিকে তাচ্ছিল্য নজরে তাকাচ্ছিল, কিন্তু আরিয়ান কোনো প্রতিবাদ করল না। সে খুব শান্তভাবে মাথা নিচু করে সেখান থেকে ধীর পায়ে হেঁটে চলে এলো। তার চেহারায় এক বিন্দু রাগ বা অপমানের চিহ্ন নেই, বরং আছে এক অদ্ভুত শীতলতা। রাজীব হনহনিয়ে আরিয়ানের পিছু পিছু এলো এবং তার হাত টেনে ধরল। তোকে আমি কতবার বারণ করেছি আরিয়ান ওখানে না যেতে। ভালো লাগলো তো এখন অপমানটা শুনতে? দিনের পর দিন এই অহনা আর ওর চামচারা তোকে সবার সামনে ছোট করে, আর তুই মুখ বুজে সহ্য করিস? নিজের তো একটা আত্মসম্মান আছে নাকি? আরে ধুর, তুইও যেমন। বাদ দে না ওসব। দেখলেই তো মেয়েটার আজ মন মেজাজ কতটা খারাপ। ওর বাবা এত বড় বিপদে পড়েছে, এই সময় একটু আধটু রাগ তো দেখাতেই পারে। ওসব আমি মনে রাখি না। তুই আসলে একটা আস্ত বলদ। তোকে বোঝানো আর দেওয়ালে মাথা কোটা একই কথা। চল ক্যাম্পাস থেকে বেরোই, এখানে থাকলে আমারই মাথা গরম হয়ে যাচ্ছে। আরিয়ান আর রাজীব কলেজের গেট দিয়ে বেরিয়ে রাস্তার উল্টো পাশে আসতেই আরিয়ানের পা দুটো হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি স্থির হয়ে গেল রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটি বিলাসবহুল গাড়ির পাশে। সেখানে দাঁড়িয়ে আছেন আমান চৌধুরীর বিজনেস পার্টনার রতন ঘোষ। মানুষটাকে দেখলেই বোঝা যাচ্ছে তিনি খুব অস্থির। আরে এটা তো রতন ঘোষ, আমান চৌধুরীর ডান হাত। ও এখানে এই অবস্থায় কেন? রতন ঘোষ বারবার ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখছেন। তিনি পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে তাতে কি যেন একটা আঁকিবুকি করছেন, আবার পরক্ষণেই সেটা পকেটে পুরে ফেলছেন।
তার শরীরী ভাষায় স্পষ্ট যে তিনি সন্দেহজনক কিছু একটা করার চেষ্টা করছেন এবং ভীষণ ভয় আছেন যেন কেউ তাকে দেখে না ফেলে। আরিয়ান একদম স্থির হয়ে দাঁড়ালো। তার চোখ দুটো হঠাৎ শকুনের মতো তীক্ষ্ণ হয়ে উঠল। সে এক পলক না ফেলে রতন ঘোষের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে লাগলো। কিরে আবার কি হলো? ওদিকে ওভাবে কি দেখছিস? চল না। রাজীব, তুই একটু দাঁড়াতো। ওই দেখ রতন ঘোষ, আমান চৌধুরীর পার্টনার। লোকটার হাবভাব দেখে কি বুঝতে পারছিস? ওরে বাবা, রতন ঘোষ তো দেখি রীতিমতো কাঁপছে। ওনার মতো বড় বিজনেসম্যান রাস্তায় দাঁড়িয়ে ওভাবে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে কেন? আরিয়ান কোনো জবাব দিল না। সে মনে মনে পুরো বিষয়টা মেলানোর চেষ্টা করছে। আমান চৌধুরীর পতন যখন শুরু হয়েছে তখন তার সবচেয়ে বিশ্বস্ত পার্টনার এভাবে গোপন ডায়েরিতে কি নোট করছে। হঠাৎ আরিয়ানের মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলে গেল। সে বুঝতে পারল ঘরের শত্রু বিভীষণ এখন নিজের আখের গোছাতে ব্যস্ত। আমান চৌধুরীকে শেষ করার জন্য এর চেয়ে বড় অস্ত্র আর হতে পারে না। সাপ যখন গর্ত থেকে বের হয় তখন তাকে মারার জন্য লাঠি লাগে না, সে নিজের বিষে নীল হয়। আরিয়ানের ঠোঁটের কোণে এবার এক চিলতে রহস্যের হাসির রেখা ফুটে উঠল। সেই হাসিটা এতটাই শীতল ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা রাজীবও যেন একটু শিউরে উঠল। আরিয়ান এবার স্বাভাবিক ভঙ্গিতে হাঁটা শুরু করলো। চল রাজীব, আজ আর কলেজে না, সামনে একটা বড় খেলা শুরু হতে যাচ্ছে, তার প্রস্তুতি নিতে হবে। কিসের খেলা, কিসের প্রস্তুতি? আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না আরিয়ান। সময় হলে সব বুঝবি বন্ধু, এখন শুধু দেখতে থাক তাসের গড় কিভাবে হুড়মুড় করে ভেঙে পড়ে। রাজীবকে রাস্তার মোড়ে বিদায় দিয়ে আরিয়ান দ্রুত পায়ে তার সেই জীর্ণ রংচটা দেয়ালওয়ালা ভাঙা ঘরটির দিকে এগিয়ে গেল। আশেপাশে কেউ তাকে লক্ষ্য করছে কিনা তা একবার তীক্ষ্ণ নজরে দেখে নিল সে। এরপর অতি সাবধানে নিজের সেই পুরনো জীর্ণ ঘরের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দিল। মিনিট কয়েক পার হলো। চারপাশ একদম নিস্তব্ধ। ঠিক তখনই ঘরের দরজাটা আবার খুলে গেল। কিন্তু এবার যে বেরিয়ে এলো তাকে দেখে চেনার কোনো উপায় নেই। মিনিট কয়েক আগের সেই ময়লা শার্ট পরা বোকা ছেলেটি যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী, অত্যন্ত সুদর্শন আর আভিজাত্যে ঘেরা এক যুবক। আরিয়ানের পরনে এখন কয়েক হাজার ডলার মূল্যের নামি দামি বিদেশি ব্র্যান্ডের কালো স্যুট আর পায়ে চকচকে দামি বুট। চোখের ডার্ক সানগ্লাসটি তার চেহারায় এক রহস্যময় গাম্ভীর্য এনে দিয়েছে। তার ফর্সা কবজিতে ঝিকমিক করছে লিমিটেড এডিশনের একটি হিরের রোলেক্স ঘড়ি। এলোমেলো চুলগুলো এখন নিখুঁতভাবে সেট করা। আরিয়ান নিজের হাতের ঘড়িটার দিকে একবার তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। সময়টা এখন আমার, আমান চৌধুরী। এবার আমি আসছি আমার সিংহাসনটা দুলে মিশিয়ে দিতে। আরিয়ান ঘর থেকে বেরিয়ে আসতে এক বিকট শব্দে চারপাশ কেঁপে উঠল। আকাশের নীল সীমানা ভেদ করে একটা কালো রঙের অত্যাধুনিক হেলিকপ্টার ঠিক তার ঘরের সামনের ফাঁকা জায়গাটার নিচে নেমে এলো। প্রোপেলারের প্রচণ্ড বাতাসে চারপাশের ধুলাবালি উঠতে লাগলো। কিন্তু আরিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে অন্য কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত ধীর পায়ে এগিয়ে গেল হেলিকপ্টারের দিকে। হেলিকপ্টারের দরজা খুলে একজন বেরিয়ে এলো। গুড মর্নিং স্যার, আমাদের সব প্রস্তুতি শেষ। আমরা কি এখন হেডকোয়ার্টার দিকে রওনা দিব? হ্যাঁ, রওনা দাও। আর শোনো, রতন ঘোষের উপর নজরদারি আরও বাড়াও। লোকটা আজ রাস্তায় দাঁড়িয়ে যা করছিল তার সব ডিটেলস আমার 1 ঘন্টার মধ্যে চাই। কথাটি বলেই আরিয়ান দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ল। মুহূর্তের মধ্যেই শব্দ আরও তীব্র হলো এবং হেলিকপ্টারটি ধুলো উড়িয়ে আকাশের বুকে ডানা মেলল। আরিয়ান হেলিকপ্টারের জানালা দিয়ে নিচের শহরটার দিকে তাকিয়ে রইল। তার চোখ মুখে তখন এক পৈশাসিক জয়ের আনন্দ। অহনা, তুমি বলেছিলে না আমি 3rd ক্লাস? রাস্তার ছেঁড়া জুতো আজ এই উপর থেকে তোমার এই বিশাল অট্টালিকাকেও কিন্তু বড্ড ছোট দেখাচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। খেলা তো কেবল শুরু হলো। আরিয়ানের হেলিকপ্টারটি শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের ছাদে এসে ল্যান্ড করলো। দরজা খোলার সাথে সাথে কয়েক শত বডিগার্ড সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে রাস্তা করে দিল। আরিয়ান অত্যন্ত গম্ভীর মুখে হেলিকপ্টার থেকে নেমে এলো। সে হাঁটতে হাঁটতে
পাশের বডিগার্ডের দিকে হাত বাড়িয়ে দিল। এই সানগ্লাসটা ধরো আর শোনো, বিল্ডিংয়ের চারপাশে সিকিউরিটির জন্য এক চুলো ডিল না হয়। আজ অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমার। জি স্যার, একদম ঠিক আছে, আপনি ভিতরে যান, সব ক্লিয়ার। আরিয়ান দ্রুত পায়ে বিল্ডিংয়ের টপ ফ্লোরে থাকা হাইটেক আইটি রুমে প্রবেশ করলো। রুমে ঢোকার সাথে সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সোহেল সামনে এসে দাঁড়ালো। সোহেল, কি অবস্থা? অনেকক্ষণ ধরে কোনো আপডেট পাচ্ছি না। আমান চৌধুরীর বিজনেস এম্পায়ারের শেষ খবর কি? স্যার সব কিছু আন্ডার কন্ট্রোল। আপনি ঠিক যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনই হচ্ছে। আমান চৌধুরী এখন চারদিক থেকে আটকা পড়েছেন, তার পালানোর কোনো পথ নেই। সোহেল, আমি চাই না সে সামান্যতম সুযোগও পাক। তার শেয়ার মার্কেটের গ্রাফ কি নিচের দিকে নামছে? আর ওই লোভী রতন ঘোষের খবর কি? জি স্যার, রতন ঘোষ ভাবছে সে আমান চৌধুরীকে ধোকা দিয়ে সব টাকা সরিয়ে ফেলছে, কিন্তু সে জানে না যে ওই সব টাকা আসলে আমাদেরই একটা বেনামি অ্যাকাউন্টে জমা হচ্ছে। ওইদিকে আমান চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টগুলো আমি ব্লক করে দেওয়ার ব্যবস্থা করেছি। চমৎকার। রতন ঘোষকে ওর কাজ করতে দাও। ও যত বেশি চুরি করবে আমান চৌধুরীর সিংহাসন তত দ্রুত পড়বে। সোহেল, আমাদের পরবর্তী টার্গেট হলো আমান চৌধুরীর মেইন সাপ্লাই চেইন। ওটা বন্ধ হলে সে একদম রাস্তায় এসে দাঁড়াবে। স্যার ওটা করতে গেলে আমাদের একটু রিস্ক নিতে হবে, কারণ ওখানে সরাসরি পুলিশই ঝামেলা হতে পারে। পুলিশ কি আমাদের কথা শুনবে? পুলিশের চিন্তা তোমাকে করতে হবে না সোহেল। প্রশাসন কার পকেটে থাকে সেটা আমান চৌধুরী খুব জলদি টের পাবে। আমি চাই কাল সকালের মধ্যে আমান চৌধুরীর কোম্পানির দেউলিয়া হওয়ার খবর সব নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে চলুক। পারবে তো? অবশ্যই স্যার, আমি এখনই টিমকে নির্দেশ দিচ্ছি। কাল সকালেই আমান চৌধুরীর রাজপ্রাসাদে ভূমিকম্প শুরু হবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নিশ্চিন্তে আমি তখনই হব সোহেল, যখন অহনা আর তার বাবা আমার পায়ের নিচে এসে ক্ষমা চাইবে। যে ধম্ব নিয়ে তারা আমাকে গরিব বলে অপমান করেছে সেই ধম্ব আমি ধুলোয় মিশিয়ে দেব। এখন শুধু ধ্বংসের দেখার পালাম। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আরিয়ান তার বিশাল অফিস থেকে নিচে নেমে এলো। পার্কিং লটে আগে থেকে কয়েক ডজন কালো রঙের মার্সিডিজ এবং পৃথিবীর নামি দামি সব স্পোর্টস কার স্টার্ট দিয়ে রাখা হয়েছে। আরিয়ানের ব্যক্তিগত গাড়ির সামনে তার বডিগার্ডরা প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। আরিয়ান এসে গাড়িতে বসার সাথে সাথে পুরো কনভয়টি শহরের রাজপথ কাঁপিয়ে বেরিয়ে পড়ল। সোহেল, কনফারেন্সের সব ইনভাইটেশন কার্ড চেক করা হয়েছে তো? শহরের বড় বড় ব্যবসায়ীরা তো সেখানে আসছে, কিন্তু আমি চাই আমান চৌধুরীও যেন সেখানে উপস্থিত থাকে। জি স্যার, সব রেডি। আমান চৌধুরী এখনও জানে না যে এই বিশাল কনফারেন্সের আয়োজক আসলে আপনি। সে ভাবছে এটা সাধারণ কোনো বিজনেস মিটআপ, যেখানে গেলে হয়তো সে নতুন কোনো ইনভেস্টর পাবে। ওর এই আশাই ওর কাল হবে। ও যখন দেখবে ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি সেই বোকা আরিয়ান, তখন ওর চেহারার অভিব্যক্তি দেখার মতো হবে। কনফারেন্সের সিকিউরিটি চেক করো, সাধারণ কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। স্যার, আমাদের সিকিউরিটি টিম পুরো হল রুম ঘিরে রেখেছে, এমনকি বাইরের মিডিয়াকেও করার নির্দেশ দেওয়া হয়েছে আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত যেন কোনো ছবি তোলা না হয়। ভালো করেছ। আজকে আমি সারা বিশ্বকে জানান দেব যে এই শহরের আসল অধিপতি কে। সোহেল, গাড়ি একটু জোরে চালাতে বলো। আমি চাই না দেশের এত বড় একটা কনফারেন্সে দেরি করে পৌঁছাতে। কালো রঙের দামি গাড়ির সারি যখন শহরের বুক চিরে এগিয়ে যাচ্ছিল, তখন সাধারণ মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল, কার এই রাজকীয় কনভয়? আরিয়ান গাড়ির জানালার কাচ নামিয়ে বাইরের শহরটার দিকে তাকালো। তার চোখে মুখে এখন তীব্র জেদ। আমান চৌধুরী, তুমি ভাবছো এই কনফারেন্সে গিয়ে কাউকে পাশে পাবে? বল ভাবছো? আজ থেকে তোমার পাশে দাঁড়ানোর সাহস এই শহরে কেউ দেখাবে না। আমি তোমাকে একা করে দেব, ঠিক যেমন তুমি একদিন আমাদের পরিবারকে করেছিলে। স্যার, আমরা ভেনুর খুব কাছে চলে এসেছি। আমান চৌধুরী আর রহনাও কিন্তু মাত্রই ভেতরে প্রবেশ করেছে। চমৎকার। শিকার যখন খাঁচায় ঢুকে পড়েছে তখন আর দেরি করে লাভ নেই। চলো সোহেল, আজকের রাতটা আমান চৌধুরীর জীবনের সবচেয়ে অন্ধকার রাত হতে যাচ্ছে। শহরের সব থেকে বড় হোটেলের বিশাল হলরুমে আজ তিল ধারণের জায়গা নেই।
চারদিকে ঝলমলে আলো আর নামি দামি সব মানুষের ভিড়। হলরুমের এক কোণে একটা টেবিলে বসে আছেন আমান চৌধুরী আর তার মেয়ে অহনা। আমান চৌধুরীর মুখটা আজ বড্ড শুকনো, বারবার কপালে জমে থাকা ঘাম মুছছেন তিনি। ঠিক তখনই মঞ্চের সব আলো নিভে গেল এবং শুধু একটি শক্তিশালী ফোকাস লাইট মঞ্চের প্রবেশপথের দিকে স্থির হলো। সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগতম। আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি খুব অল্প সময়ে আমাদের দেশের ব্যবসায়ী জগৎকে তাক লাগিয়ে দিয়েছেন। আজ আমরা অত্যন্ত গর্বের সাথে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রধান অতিথি, দেশের 1 নম্বর তরুণ কোটিপতি এবং জেএস গ্রুপের মালিক মিস্টার আরিয়ান শাহরিয়াকে। উপস্থাপিকার এই ঘোষণার সাথে সাথেই পুরো হলরুমে তালি আর করতালিতে ফেটে পড়ল। আমান চৌধুরী আর অহনাও সবার মতো মঞ্চের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। ধোয়ার ভেতর থেকে যখন সুয়েট বুট পরা একজন সপুরুষ যুবক মঞ্চে উঠে এলো, তখন অহনার কেন জানি খুব চেনা মনে হতে লাগলো। যুবকটি মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালো এবং খুব ধীরে নিজের চোখের কালো সানগ্লাসটা খুলে পকেটে রাখলো। আব্বু, এটা কি দেখছি আমি? এই লোকটা দেখতে একদম আমাদের কলেজের ওই ভিখারি আরিয়ানের মতো না। না না না, এটা কিভাবে সম্ভব? ও তো একটা গরিব আর আস্ত বোকা ছেলে। আমারও তো মাথা কাজ করছে না অহনা। একজন সামান্য ছাত্র এই পর্যায়ে আসবে কিভাবে? নিশ্চয়ই আমাদের দেখতে ভুল হচ্ছে। ভালো করে তাকিয়ে দেখতো। আরিয়ান যখন মাইক্রোফোনটা হাতে নিয়ে মুখ তুলল, তখন তার চেহারা বড় পর্দায় পরিষ্কার দেখা গেল। এ তো সেই আরিয়ান যাকে তারা প্রতিনিয়ত অপমান করেছে। আমান চৌধুরী আর অহনা দুজনেই যেন শক খেলেন। ভয়ে আর বিস্ময়ে তাদের বুক কাঁপতে লাগলো। এ যেন আকাশ ভেঙে তাদের মাথার উপর পড়ল। আরিয়ান মাইক্রোফোনে আলতো করে একটা ফু দিয়ে কথা বলা শুরু করলো। আসসালামু আলাইকুম। আজ এখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা এসেছেন। আপনারা হয়তো ভাবছেন আমি কে বা আমার পরিচয় কি। আসলে পরিচয়টা বড় কথা নয়, বড় কথা হলো আমাদের ব্যবহার। আমি বিশ্বাস করি কাউকে গরিব বলে ছোট বাবা বা তার সাধারণ পোশাক দেখে তাকে অপমান করাটা হলো মানুষের সবথেকে বড় বোকামি। অহংকার এমন একটা জিনিস যা মানুষকে 1 সেকেন্ডে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে পারে। আরিয়ানের এই কথাগুলো শুনে আমান চৌধুরীর মুখটা চুন হয়ে গেল। তিনি বুঝতে পারলেন আরিয়ান তাদের দিকেই ইশারা করছে। অহনা মাথা নিচে করে বসে রইল, তার চোখ দিয়ে অঝরে জল নামছে। আরিয়ান মঞ্চে দাঁড়িয়ে খুব শান্তভাবে সবার দিকে তাকাতে লাগলো। আমি জানি এখানে থাকা অনেকেরই আজ খুব খারাপ সময় যাচ্ছে। অনেকে ভাবছে কেন তাদের সাজানো ব্যবসা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আসলে যখন কেউ অন্যের ক্ষতি করে বড় হতে চায় তখন তার পতনটা ঠিক এভাবেই হয়। আমি আজ আপনাদের একটা কথা বলতে চাই, সময় সবসময় সবার এক যায় না। যাকে আজ আপনি তুচ্ছ মনে করে তাড়িয়ে দিচ্ছেন, কাল হয়তো তাকে আপনার সালাম দিয়ে কথা বলতে হতে পারে। তাই মানুষকে সম্মান দিতে শিখুন। আরিয়ান কারো নাম নিল না, কিন্তু তার প্রতিটি কথা তীরের মতো গিয়ে আমান চৌধুরী আর অহনার বুকে বিঁধছিল। উপস্থিত সবাই আরিয়ানের বক্তব্যের পর দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। আরিয়ান মঞ্চ থেকে নামার সময় একবার আমান চৌধুরীর টেবিলের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। তার চোখে তখন কোনো দয়া নেই, আছে শুধু জেদ। আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের জন্য একটা কথা, অহংকার কখনো মানুষকে বড় করে না। যারা ভেবেছিলেন তারা দৌড়াছোয়ার বাইরে, তারা আজ থেকে নতুন করে ভাবতে শুরু করুন। খেলা তো কেবল শুরু হলো। ধন্যবাদ সবাইকে। আরিয়ান স্টেজ থেকে নেমে দ্রুত বেরিয়ে গেল, তার পেছনে বডিগার্ডের বিশাল দল। আমান চৌধুরী ধপাস করে চেয়ারে বসে পড়লেন। তিনি বুঝতে পারছেন তার সামনে এখন মস্ত বড় বিপদ। অহনা এখনো পাথরের মতো বসে আছে, তার কানে শুধু আরিয়ানের সেই গম্ভীর গলা বাজছে। গতরাতের সেই রাজকীয় কনফারেন্সের রেশ এখনো কাটেনি। পুরো শহর যখন দেশের নতুন শীর্ষ কোটিপতি আরিয়ান শাহরিয়ারকে নিয়ে তোলপাড়, ঠিক তখন কলেজ ক্যাম্পাসে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কলেজের গেট দিয়ে ধীর পায়ে ভেতরে ঢুকলো সেই আগের আরিয়ান। পরনে সেই পুরনো রংচটা শার্ট, পায়ে ক্ষয়ে যাওয়া জুতো আর উস্কো খুস্কো চুল।
তাকে দেখে বোঝার উপায় নেই যে কাল রাতে কয়েক হাজার মানুষের সামনে দাঁড়িয়ে সেই হুঙ্কার দিয়েছিল। আরিয়ান খুব স্বাভাবিক ভঙ্গিতে গিয়ে রাজীবের পাশে দাঁড়ালো। কিরে দোস্ত, কাল রাতে তোকে অনেক ফোন করেছি, একবারও ধরলি না, কোথায় ছিলি? ক্যাম্পাসের অবস্থা তো খুব খারাপ, শুনলাম অহনাদে নাকি সব শেষ হয়ে যাচ্ছে। আরে এই ফোনটা করে ফেলে গিয়েছিলাম রে। আর আমার কথা বাদ দে, আমি তো সাধারণ মানুষ। অহনাদের কি হয়েছে সেটা বল। কাল তো মেয়েটাকে খুব কাঁদতে দেখেছিলাম। আরিয়ান আর রাজীব তখন কথা বলছিল। ঠিক তখনই অহনা তার বন্ধুদের দলবল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। অহনার চেহারা আজ একদম ফ্যাকাশে। তার চোখে গতরাতে সেই মঞ্চের দৃশ্যটা বারবার ভাসছে। সে বারবার আরিয়ানের দিকে তাকাচ্ছে আর ভাবছে, এটা কিভাবে সম্ভব? কাল রাতে যাকে কোটি টাকার স্তুটে দেখলাম, সে আজ এই ছেঁড়া পোশাকে কেন? অহনা একরকম ঘোরের মধ্যে আরিয়ানের দিকে তাকিয়ে থাকলো। এই যে আমাদের কলেজের ভিখারি সাহেব, কিরে তোর সাহস তো কম না? কালকে অপমান পরও আবার এই মুখ নিয়ে কলেজে এসেছিস? লজ্জা শরম কি সব ধুয়ে খেয়েছিস? আরে সায়েম, ওকে বলে লাভ নেই। রাস্তার কুকুরের গায়ে গরম জল ঢাললেও সে যেমন আবার ফিরে আসে, ও ঠিক তেমন। কিরে আরিয়ান, আজ কি তোর বাড়িতে চাল ফুরিয়ে গেছে? আমাদের অহনার মন ভালো থাকলে হয়তো তোকে কিছু টাকা দিত, কিন্তু আজ তোর নিজেরই সময় খারাপ। সাইম আর ফারহানের কথা শুনে আরিয়ান মাথা নিচু করে রইল। তার মনে মনে হাসির ঝড় বইছে। সে ভাবছে, কাল রাতে আমি যে টাকা বিলিয়েছি তা দিয়ে তোদের মতো শত শত স্যামকে কিনে নেওয়া যায়। কিন্তু বাইরে সে একদম শান্ত। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে অহনা চিৎকার করে উঠল। সাইম, ফারহান, তোমরা কি মুখটা একটু বন্ধ করবে? আরিয়ানকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। ওকে ওর মতো থাকতে দাও। কি বলছিস অহনা? এই ছেলেটাকে তো তুই সব থেকে বেশি অপছন্দ করতিস, আজ হঠাৎ তোকে সাপোর্ট করছিস কেন? ও তো একটা ফালতু ছেলে। আমি কাউকে সাপোর্ট করছি না, কিন্তু আমাদের এখন অন্য মানুষের দিকে আঙ্গুল তোলার সময় হয়নি। আরিয়ান আমাদের সাথে কোনো অন্যায় করেনি। তোরা দয়া করে চুপ কর। অহনার এই পরিবর্তন দেখে তার বন্ধুরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তারা ভাবতেও পারেনি যে অহনা এই গরিব ছেলেটার হয়ে কথা বলবে। সাইম রাগে গজগজ করতে করতে চলে গেল। অহনা একবার আরিয়ানের চোখের দিকে তাকালো। সে আরিয়ানের চোখের ভেতর সেই গত রাতের তীক্ষ্ণ চাউনিটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু সেখানে দেখলো শুধু একরাশ সরলতা। অহনার মাথা যেন কাজ করছে না। বাহ অহনা, ভয় পেতে শুরু করেছে তাহলে? আমার আসল রূপটা থেকে তোমার ধম্বকি তাহলে একটু হলেও কমেছে? কিন্তু এই সহজ সরল আরিয়ানকে তো তুমি চিনতে পারোনি। এখন আসল রূপটা হজম করার তোমার জন্য আরও কঠিন হবে। কিরে আরিয়ান, তুই তো দেখি লাকি। অহনা নিজে তোর হয়ে কথা বললো। আজ সূর্য কোন দিকে থেকে উঠেছে বলতো? জানি না রে রাজীব, হয়তো বিপদে পড়লে মানুষের বুদ্ধি একটু খোলে। চল ক্লাসে যাই, স্যার আবার বকবেন। আরিয়ান রাজীবকে নিয়ে ক্লাসের দিকে রওনা দিল। যাওয়ার সময় সে আর চোখে দেখল অহনা এখনও তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরিয়ানের ঠোঁটের কোণে তখন সেই রহস্যময় হাসিটা ফুটে উঠল, যা শুধু সে নিজে ছাড়া আর কেউ দেখতে পেল না। ক্লাসের ভেতর লেকচার চললেও রাজীবের মন আজ একটু স্থির হলো না। সে বারবার আর চোখে পাশে বসে থাকা আরিয়ানের দিকে তাকাচ্ছিল। আরিয়ান খুব নিচু হয়ে খাতায় কি যেন একটা লিখছে। হঠাৎ রাজীবের নজর গেল আরিয়ানের হাতের কবজির দিকে। সেখানে একটা লাল দাগ বসে আছে, ঠিক যেমনটা খুব দামি এবং শক্ত কোনো ঘড়ি অনেকক্ষণ পরে থাকলে হয়, অথচ আরিয়ান তো কোনো ঘড়িই পরে না। কিরে আরিয়ান, তোর হাতে লাল দাগটা কিসের? মনে হচ্ছে খুব দামি কোনো চওড়া ঘড়ি পরেছিলি। তুই কি ঘড়ি পরা শুরু করেছিস নাকি? আরে না তো, ওটা আসলে রাতে ঘুমানোর সময় হাতে কোনোভাবে চাপ লেগেছিল হয়তো। তুইও যেমন সব কিছু গোয়েন্দাগিরি করিস। আরিয়ান কথাটা হেসেই উড়িয়ে দিল, কিন্তু রাজীবের খটকা কাটল না। ক্লাস শেষ করে করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা খুব দামি এবং রাজকীয় সুগন্ধি রাজীবের নাকে এলো। সে খেয়াল করলো সুগন্ধিটা আরিয়ানের শরীর থেকেই আসছে। রাজীব থমকে দাঁড়িয়ে আরিয়ানের পথ আগলে ধরল। দাঁড়া আরিয়ান, সত্যি করে বলতো তুই কোন বডি স্প্রে মাখিস? এই সেন্টের ঘ্রাণ তো একদম বিদেশি দামি পারফিউমের মতো। এই মাখার টাকা তুই কই পেলি? আর তোর শরীরে গন্ধ তো প্রতিদিন এমন থাকে না। কি যে বলিস না, ওই যে মোড়ের দোকান থেকে 10 টাকার একটা স্যাম্পল কিনেছিলাম। দোকানে বলেছিল এটা নাকি খুব ভালো সেন্ট।
তুই দেখি আমার শরীরের গন্ধ শুকে শুকে পাগল হয়ে যাবে। চল তো ক্যান্টিনে যাই। তুই আমাকে বোকা ভাবিস না আরিয়ান। আর একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছিস? অহনা আজ তোকে দেখে কেমন যেন কুকড়ে যাচ্ছিল। কাল রাত পর্যন্ত যে মেয়েটা তোকে দেখলে থুতু দিত, আর সে তোকে সাপোর্ট করছে। এটা কি স্বাভাবিক? তুই কাল রাতে ঠিক কোথায় ছিলি? রাজীব, তুই আজ হুতাই কেন আমাকে নিয়ে পড়ে আছিস বলতো? অহনা হয়তো তার বাবার বিপদের কারণে মানুষ হতে শুরু করেছে, আর আমি কাল সারা রাত বাড়িতে ছিলাম, পড়াশোনা করেছি। তুই বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। ঠিক সেই সময় আরিয়ানের পকেটে থাকা ফোনটা সাইলেন্ট মোডে থাকা সত্ত্বেও জোরে ভাইব্রেট করে উঠল। আরিয়ান খুব দ্রুত পকেটে হাত দিয়ে সেটা চেপে ধরল, কিন্তু রাজীব স্পষ্ট দেখল আরিয়ানের পকেটে একটা নয় দুটো ফোন আছে। একটা তার পুরনো ভাঙা ফোন, আর অন্যটা বেশ বড় এবং দামি কোনো ফোনের আকার দিচ্ছে। তোর পকেটে ওটা কিসের ফোন আরিয়ান? একটা ফোন তো তোর হাতেই আছে, পকেটে ওটা কি দেখি তো। রাজীব, সব বিষয়ে নাক গলানো ভালো না। ওটা একটা পাওয়ার ব্যাংক, ফোন না। আমার ফোনের ব্যাটারি নষ্ট, তাই ওটার সাথে রাখি। তুই কি আমাকে জেরা করছিস? আরিয়ানের গলার স্বর হঠাৎ এতটাই গম্ভীর আর ভারী হয়ে গেল যে রাজীব এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। এই কণ্ঠস্বর যেন সেই সাধারণ আরিয়ানের নয়, বরং কোনো এক হুকুমদাতার। আরিয়ান বুঝতে পারলেও সে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে, তাই সাথে সাথে সুর নরম করে নিল। সরি বন্ধু, আসলে মাথার ব্যথায় মেজাজটা একটু খিটখিটে হয়ে আছে। তুই সন্দেহ করিস না তো? আমি তো তোর সেই পুরনো বন্ধুই আছি। না আরিয়ান, তুই পাল্টে গেছিস। তোর হাঁটা চলা সবকিছুতে কেমন যেন একটা রাজকীয় ভাব চলে এসেছে। তুই লুকোচুরি করছিস ঠিকই, কিন্তু মনে রাখিস আমি তোর বন্ধু। কোনো বিপদে বলে অন্তত আমাকে বলিস। আরিয়ান কোনো উত্তর না দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। রাজীবের পেছনে দাঁড়িয়ে তার বন্ধুর দিকে তাকিয়ে রইল। সে দেখল আরিয়ান এখন আর আগের মতো কুজো হয়ে হাঁটছে না, বরং তার বুক টান টান এবং হাঁটার মধ্যে একটা আলাদা তেজ আছে। রাজীবের মনে এক অদ্ভুত সন্দেহ দানা বাঁধল। আরিয়ান আসলে কে? এই প্রশ্নের উত্তর খোঁজা এখন রাজীবের কাছে নেশার মতো হয়ে দাঁড়ালো। রাজীবকে আর বেশি দিন ধোঁকা দেওয়া যাবে না। ও খুব তাড়াতাড়ি সব কিছু ধরে ফেলেছে। আমাকে আরও সতর্ক হতে হবে, নাহলে আমান চৌধুরীকে শেষ করার আগেই সব জানাজানি হয়ে যাবে। আরিয়ান বুঝতে পারল রাজীবের সন্দেহ দিন দিন বাড়ছে। সে হাসি মুখে রাজীবের কাঁধে হাত রাখল এবং খুব স্বাভাবিকভাবে কথা বলে তার মন ভোলানোর চেষ্টা করতে লাগলো। রাজীবও আরিয়ানের হাসি খুশি ভাব দেখে নিজের সন্দেহটা কিছুটা চেপে রাখল। দুজনে গল্প করতে করতে কলেজ থেকে বেরিয়ে মেন রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই চারপাশ কাঁপিয়ে হর্ন বাজাতে বাজাতে একটা বিশালাকার ট্রাক বেপরোয়া গতিতে তাদের দিকে ধেয়ে এলো। রাজীব, ওই দেখ অপাশে নতুন একটা খাবারের দোকান দিয়েছে, চল আজ তোকে পেট ভরে। আরিয়ান কথা শেষ করতে পারল না। ট্রাকটি সরাসরি আরিয়ানের উপরে উঠে আসছিল। আরিয়ান অন্যমনস্ক ছিল, কিন্তু রাজীবের নজর এড়ায়নি। রাজীব এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আরিয়ানকে সজোরে একটা ধাক্কা দিয়ে রাস্তার পাশে সরিয়ে দিল। কিন্তু রাজীব নিজে সরার সময় পেল না। ট্রাকের এক পাশে প্রচণ্ড ধাক্কা লেগে রাজীব ছিটকে রাস্তার উপরে গিয়ে পড়ল। তার মাথাটা ডিভাইডারের কোনায় লেগে ফেটে রক্ত বের হতে শুরু করলো। রাজীব বন্ধু, কি করলি এটা তুই? আরিয়ান পাগলের মতো দৌড়ে গিয়ে রাস্তার উপরে পড়ে থাকা রাজীবের মাথাটা নিজের কোলে তুলে নিল। রাজীবের মাথা দিয়ে অঝরে রক্ত পড়ছে। তার সাদা শার্টটা মুহূর্তেই লাল হয়ে গেল। রাজীব আধো আধো চোখে আরিয়ানের দিকে তাকালো। সে কাঁপা কাঁপা হাতটা আরিয়ানের মুখের দিকে তোলার চেষ্টা করলো, যেন কিছু একটা বলতে চাইলো, কিন্তু হাতটা মাঝপথেই ঠাস করে মাটিতে পড়ে গেল এবং রাজীবের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। রাজীব, চোখ খুল। এই রাজীব, আমার দিকে তাকা। তোর কিচ্ছু হবে না, আমি তোকে কিচ্ছু হতে দেব না। রাজীব! আরিয়ান আর এক সেকেন্ডও দেরি করলো না। সে তার পকেট থেকে সেই গোপন দামি ফোনটা বের করে সরাসরি একটা বিশেষ নম্বরে কল দিল। তার কণ্ঠস্বর তখন বজ্রের মতো গম্ভীর এবং আতঙ্কিত। ফোনের ওপাশ থেকে উত্তর আসতেই আরিয়ান গর্জে উঠল। এখন এই লোকেশন ট্র্যাক করে অ্যাম্বুলেন্স পাঠাও। আমার হাতে সময় নেই, জাস্ট 1 মিনিটের মধ্যে আমি এখানে সব কিছু চাই, কুইক। আরিয়ানের ফোন রাখার ঠিক কয়েক সেকেন্ডের মাথায় চারপাশ থেকে সাইরেনের শব্দ শোনা গেল।
সাধারণ কোনো গাড়ি নয়, মুহূর্তের মধ্যে কয়েকটা কালো রঙের এইচডি আর একটি অত্যাধুনিক দামি অ্যাম্বুলেন্স এসে পুরো রাস্তাটা ঘিরে ফেলল। ডজন ডজন কালো পোশাক পরা বডিগার্ড গাড়ি থেকে নেমে সাধারণ মানুষকে সরিয়ে দিল এবং আরিয়ানের চারপাশে একটা নিরাপত্তার দেয়াল তৈরি করলো। আরিয়ান কোনো দিকে না তাকিয়ে রাজীবকে পাজাকোলা করে তুলে নিল। রাজীব, বন্ধু কথা বল, আমি তোকে মরতে দেব না। তুই আমার জন্য জীবন দিতে গেলি কেন রে পাগল? ডাক্তার, জলদি অক্সিজেন দিন। আরিয়ান রাজীবকে নিয়ে সেই দামি অ্যাম্বুলেন্সের ভেতরে উঠে পড়ল। ভেতরে সব আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি তৈরি ছিল। আরিয়ান রাজীবের নিথর হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখল। তার চোখে তখন জল, কিন্তু চোয়াল রাগে শক্ত হয়ে আছে। অ্যাম্বুলেন্সটি তীব্র গতিতে হাসপাতালের দিকে ছুটে চলল। সোহেল, যে ট্রাকটা ধাক্কা দিয়েছে তার মালিক আর ড্রাইভারকে যেন আজ রাতের মধ্যে আমার সামনে জীবন্ত হাজির করা হয়। আর রাজীবের চিকিৎসার জন্য দেশের সেরা ডাক্তারকে রাখো। যদি ওর কিছু হয় তবে এই শহর আমি চালিয়ে দেব। অ্যাম্বুলেন্সের ভেতরে আরিয়ান বারবার রাজীবকে ডাকতে লাগলো। সে তার বন্ধুকে হারানোর ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। আরিয়ানের এই রূপ দেখে আশেপাশে থাকা ডাক্তাররাও ভয় পেয়ে গেলেন। তারা বুঝতে পারলেন আজ এই সাধারণ ছেলেটির আড়ালে থাকা রাজা তার প্রিয় বন্ধুর জন্য যে কোনো ধ্বংসলীলা চালাতে পারে। রাজীবকে হাসপাতালের আইসিইউতে মানুষের টানাটানির মধ্যে রেখে আরিয়ান এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারেনি। তার নির্দেশে শহরের প্রতিটি প্রবেশপথ সিল করে দেওয়া হয়। মাত্র 24 ঘন্টার ব্যবধানে সোহেল খবর পাঠায় যে এই ঘাতক ট্রাক এবং তার ড্রাইভারকে তারা ট্রেস করতে পেরেছে। আরিয়ান সরাসরি শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত গোডাউনে এসে উপস্থিত হয়। সেখানে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝখানে একটি টিমটিমে আলোর নিচে হাত পা বাঁধা অবস্থায় বসেছিল ট্রাক ড্রাইভার কুদ্দুস। সোহেল, ওর চোখের কাপড়টা খুলে দাও। আমি চাই ও স্পষ্ট দেখুক কার ওপর ওর ট্রাক তুলে দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল। কুদ্দুস, আবার চোখ খোল, ভালো করে আমার দিকে তাকাও। আমাকে মাফ করে দিন হুজুর, আমি জানতাম না আপনি এত বড় কেউ। আমাকে শুধু বলা হয়েছিল একটা ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। আমি সেফ টাকার লোভে এই কাজ করেছি। আমি আপনার কোনো ক্ষতি চাইনি স্যার। মাপ চাওয়ার সময় পার হয়ে গেছে কুদ্দুস। তোমার 1 মিনিটের মধ্যে সত্যিটা বলতে হবে। বলো, আমান চৌধুরী তোমাকে কত টাকা দিয়েছে, নাকি রতন ঘোষ তোমাকে এই বুদ্ধি দিয়েছে? যদি সত্যি না বলো তবে এই মুহূর্তেই তোমার আঙ্গুলগুলো একটা একটা করে কেটে ফেলা হবে। আমি কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞেস করবো না। না স্যার, আমান চৌধুরী বা রতন ঘোষ আমাকে পাঠায়নি। আমাকে যে মানুষটা টাকা দিয়েছে তিনি আপনার খুব পরিচিত। উনি বলেছিলেন আপনি ওনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। উনি আর কেউ নন স্যার, উনি হলেন মিস্টার রহমান, আপনার বন্ধু রাজীবের বাবা। নামটা শোনার সাথে সাথে আরিয়ান যেন বোবা হয়ে গেল। তার মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। যে রাজীব নিজের জীবন দিয়ে তাকে বাঁচালো, সে রাজীবের বাবা তাকে খুন করতে চেয়েছিলেন। অবিশ্বাসে আরিয়ানের পুরো শরীর কাঁপতে শুরু করলো। সে রাগে আর দুঃখে চিৎকার করে উঠল। মুখ সামলে কথা বলো কুদ্দুস। রাজীবের বাবা আমাকে মারতে চাইবে কেন? উনি তো আমাকে ছেলের মতো আদর করেন। রাজীব আজ আমার জন্য মৃত্যুর মুখে, আর তুমি বলছো ওর বাবাই আমাকে মারার জন্য ঘাতক বাড়িয়েছে? এক মুহূর্তের মধ্যে সত্যি বলো, নাহলে আমি তোমাকে এখানেই শেষ করে দেব। বিশ্বাস করুন স্যার, আমি মরার আগে মিথ্যা বলছি না। মিস্টার রহমান আমান চৌধুরীর সব থেকে বড় গোপন পার্টনার। আমান চৌধুরীর কোম্পানিতে রহমান সাহেবের শত শত কোটি টাকা খাটানো আছে। আপনি যখন থেকে আমান চৌধুরীকে আক্রমণ করেছেন তখন থেকে রহমান সাহেব ফকির হতে শুরু করেছেন। উনি যখন জানতে পারলেন যে আপনি সেই ছত্রবেশী কোটিপতি যে তাদের ধ্বংস করেছে, তখন উনি পাগল হয়ে যান। উনি আমাকে 5 কোটি টাকা লোভ দেখিয়ে আপনাকে মারতে বলেছিলেন। সোহেল, তুমি কি শুনলে এই লোকটা কি বললো? যে মানুষকে আমি নিজের অভিভাবক ভাবতাম সেই আমার সব থেকে বড় শত্রু। রাজীব নিজের বাবার পাঠানো ট্রাকের নিচে প্রাণ দিতে গেল। সে অদ্ভুত এই নিয়তি। আমার খুব কষ্ট হচ্ছে সোহেল, নিজের উপর ঘৃণা হচ্ছে। স্যার, আপনি নিজেকে দোষ দিবেন না। আমি আগেই বলেছিলাম আপনার আশেপাশে শত্রু উৎপিতে আছে। আমরা কি এখনই রহমান সাহেবকে তুলে আনব? বিশ্বাসঘাতকতার বিচার কি এখনই শুরু করব? না সোহেল, বিশ্বাসঘাতকতার বিচার এত সহজে করলে হবে না। যে মানুষটা নিজের ছেলের জীবনকে তোয়াক্কা না করে টাকার মোহে অন্ধ হয়ে গেছে, তাকে তিলে তিলে শেষ করতে হবে। কুদ্দুসকে একদম মাটির নিচে কোনো গোপন সেলে আটকে রাখো, ও যেন সূর্যের আলো দেখতে না পায়। ও আমার সব থেকে বড় প্রমাণ।
আর মিস্টার রহমানের কি হবে স্যার? উনি তো ভাবছেন আপনি মারা গেছেন আর ওনার পথের কাঁটা দূর হয়ে গেছে। আমাদের পরবর্তী চল কি হবে? উনি সেটাই ভাবুক যে ওনার মিশন সফল হয়েছে। রাজীব যদি সুস্থ হয়ে ফেরে তবে আমি ওর সামনে ওর বাবার এই নোংরা মগজটা ছেড়ে ফেলবো। রাজীবের জীবনের বিনিময়ে আমি ওর বাবার কোনো ক্ষমা করব না। আমান চৌধুরী আর রহমান সাহেব মিলে যে বিষাক্ত খেলা শুরু করেছে, এবার আমি তাদের সেই খেলাতেই পুড়িয়ে মারবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। গোডাউনের ভেতরে কুদ্দুসের জবানবন্দি শোনার পর আরিয়ানের মাথার ভেতর যেন রক্ত টকবক করে ফুটছিল। তার নিজের বিশ্বস্ত মানুষরাই যে তাকে মারার জন্য ঘাতক পাঠিয়েছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। আরিয়ান তার বডিগার্ডদের দিকে তাকালো। তার চোখের সেই শীতল চাহনি দেখে উপস্থিত সবাই বুঝতে পারল আজ আর কারো নিস্তার নেই। আরিয়ান কুদ্দুসের দিকে এক পা করে এগিয়ে গেল। সোহেল, এই কুদ্দুসকে এখনই পুলিশে দেবে না। একে আমাদের স্পেশাল টর্চার সেলে নিয়ে যাও। এর শরীরের জন্য কোনো দাগ না দেখে, কিন্তু এর প্রতিটি হাড় যেন ভাঙ্গা হয়। ওই জন্য প্রতি মুহূর্তে অনুভব করে যে মিস্টার রহমানের হয়ে কাজ করার ফল কী হতে পারে। আর শোনো, ওকে শুধু ততটুকু খাবার আর জল দেবে যাতে ও মরে না চায়। একে আমার মিস্টার রহমানের সামনে জ্যান্ত হাজির করতে হবে। জি স্যার, আপনি একদম চিন্তা করবেন না। কুদ্দুস পালানোর কথা তো দূরে থাক, নিজের নাম পর্যন্ত ভুলে যাবে। আমরা ওকে এখনই বেসমেন্টে নিয়ে যাচ্ছি। আপনার পরবর্তী হুকুম কি? আমি এখনই হাসপাতালে যাব, রাজীবের কাছে। আমার থাকা খুব দরকার। ওর বাবা ওর সাথে যে অন্যায় করেছে তার ক্ষতিপূরণ হয়তো আমি দিতে পারবো না, কিন্তু বন্ধু হিসেবে ওর জীবনটা আমাকে বাঁচাতেই হবে। চলো সোহেল, গাড়ি বের করো। আরিয়ান দ্রুত গোডাউন থেকে বেরিয়ে তার মার্সিডিজে উঠল। ড্রাইভারকে নির্দেশ দিল সর্বোচ্চ গতিতে হাসপাতালের দিকে যেতে। রাস্তার প্রতিটি সিগন্যাল ভেঙে আরিয়ানের কনভয় হাসপাতালের সামনে এসে থামল। আরিয়ানের বুকটা কেন জানি বারবার কেঁপে উঠছিল। এক অজানা আতঙ্ক তাকে গ্রাস করছিল। সে লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে দৌড়ে আইসিইউর ফ্লোরে পৌঁছালো। রাজীব বন্ধু, আমি এসে গেছি। তোকে মারার আদেশ কে দিয়েছিল আমি জেনে গেছি। তুই শুধু একবার চোখ খুল, আমি সব ঠিক করে দেব। আরিয়ান আইসিইউর দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে গেল। যে বেডে রাজীব থাকার কথা ছিল সে বেডটি একদম খালি। আইসিইউর ভেতরে কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই, এমনকি অক্সিজেন সিলিন্ডার আর মনিটরগুলো সব বন্ধ করে একপাশে সরিয়ে রাখা হয়েছে। আরিয়ানার মাথার ভেতর যেন হাজারটা হাতুড়ি একসাথে পিটতে লাগলো। সে পাগলের মতো চিৎকার করে নার্সিং স্টেশনে দৌড়ে গেল। নার্স, এখানে যে রোগীটা ছিল সে কোথায়? রাজীব কোথায়? ওর তো অপারেশন হওয়ার কথা ছিল। ও এখান থেকে কোথায় গেল? আপনারা কথা বলছেন না কেন? স্যার, আসলে মিস্টার রহমানের নির্দেশে রোগীকে অন্য কোথাও শিফট করা হয়েছে। তিনি এসে অনেক চিৎকার চেঁচামেচি করেছেন এবং কোনো এক প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীকে নিয়ে গেছেন। আমরা ওনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি কোনো কথাই শুনেননি। কি বললেন? রহমান সাহেব ওকে নিয়ে গেছেন? কিন্তু রাজীবের অবস্থা তো খুব আশঙ্কাজনক ছিল। এই অবস্থায় ওকে নিয়ে যাওয়া মানে তো ওকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আপনারা কিভাবে অনুমতি দিলেন? স্যার শান্ত হন, আমি এখনই সিসিটিভি ফুটেজ চেক করছি। রহমান সাহেব হয়তো জানতেন আমরা এখানে আছি, তাই রাজীবকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়েছেন। উনি হয়তো ভয় পাচ্ছেন যে রাজীব সুস্থ হলে সব সত্যি বলে দিবে। শয়তান নিজের স্বার্থের জন্য নিজের ছেলেকে এভাবে মরতে দিচ্ছে। রহমান সাহেব জানতেন যে রাজীবের চিকিৎসা আমি করাচ্ছি, তাই ও রাজীবকে গায়েব করে দিয়েছে। সোহেল, শহরের প্রতিটি প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, এমনকি মিস্টার রহমানের গোপন আস্তানাগুলিতেও রেড দাও। রাজীবের যদি এক ফোঁটা রক্ত বেশি জটে তবে আমি রহমান সাহেবকে কুচি কুচি করে কেটে ফেলবো। স্যার, আমরা কি পুলিশের সাহায্য নিব? রহমান সাহেব তো এখন আইনত অপরাধী। না সোহেল, পুলিশ দিয়ে আমার বন্ধুকে পাওয়া যাবে না। রহমান সাহেবকে আমি চিনি। ও রাজীবকে কোনো ক্লিনিকে নয়, বরং এমন কোথাও লুকিয়ে রেখেছে যেখানে পৌঁছানো আমাদের জন্য কঠিন হবে। কিন্তু ও জানে না, আরিয়ান শাহরিয়ার যখন খুঁজতে বের হয় তখন পাতাল থেকেও মানুষকে খুঁজে বের করতে পারে। আজ থেকে আর কোনো ছদ্মবেশ নয়, আর কোনো অভিনয় নয়। রহমান সাহেব আর আমান চৌধুরীর ধ্বংসযজ্ঞ আজ থেকেই পূর্ণরূপে শুরু হবে।
আরিয়ান হাসপাতালের করিডোর দিয়ে দ্রুত পায়ে নিচে নেমে এলো। তার চোখ দিয়ে এখন জলের বদলে আগুন ঝরছে। সে বুঝতে পারছে রাজীবকে দিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হচ্ছে। আরিয়ান গাড়িতে উঠে ফোন বের করলো এবং তার পুরো আইটি টিমকে লাইনে নিল। শোনো সবাই, মিস্টার রহমানের লাস্ট 3 ঘন্টার লোকেশন আর কল রেকর্ড আমার 1 মিনিটের মধ্যে চাই। ও রাজীবকে যেখানেই নিয়ে যাক না কেন, আমি তোকে খুঁজে বের করবই। আর সুহেল, আমান চৌধুরীর সব শিপমেন্ট আজ রাতেই সিজ করার ব্যবস্থা করো। ওদের না বিশ্বাস যখন উঠবে তখনই ওরা রাজীবকে নিয়ে ডিল করতে আসবে। আমি তৈরি। আরিয়ানের আইটি টিম এবং ফিল্ড এজেন্টরা পুরো শহর তছনছ করে অবশেষে মিস্টার রহমানের একটি গোপন বাগানবাড়ির লোকেশন বের করতে সক্ষম হলো। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে বডিগার্ডদের বিশাল এক বাহিনী নিয়ে সেই বাগানবাড়ির সামনে গিয়ে পৌঁছালো। তার নির্দেশে বডিগার্ডরা সদর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো। আরিয়ান ভেবেছিল ভেতরে হয়তো রাজীবকে জখম অবস্থায় দেখবে, কিন্তু ড্রয়িং রুমে ঢুকে সে দেখল মিস্টার রহমান মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন। তার চোখ মুখ বিধ্বস্ত এবং তিনি অঝরে কাঁদছেন। মিস্টার রহমান, অনেক নাটক করেছেন, এবার সব বন্ধ করুন। রাজীব কোথায়? ওকে আপনি কোন করে বন্ধ করে রেখেছেন? আমার দরজার বাঁধ ভেঙে যাওয়ার আগে রাজীবকে আমার সামনে নিয়ে আসুন, না হলে এই বাড়ি আজ শ্মশান হয়ে যাবে। অরিয়ন, তুমি এখানে কিভাবে এলে? আর রাজীবের কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? ও তো হাসপাতালেই ছিল। আমি তো পাগলের মতো হাসপাতাল থেকে এখানে এসেছি, এটা ভেবেছে হয়তো ও বাসায় ফিরেছে, কিন্তু ও তো কোথাও নেই। মুখ সামলে কথা বলুন। আমি সব জেনে গেছি। আপনার পাঠানো ঘাতক কুদ্দুস এখন আমার কবজায় আছে এবং সে নিজের মুখে সব স্বীকার করেছে। আপনি আমান চৌধুরীর সাথে হাত মিলিয়ে আমাকে মারতে চেয়েছিলেন, আর এখন বলছেন আপনি কিছু জানেন না। রাজীবকে হাসপাতাল থেকে সরিয়ে দিয়ে আপনি এখন সাধু সাজার চেষ্টা করছেন। রাজীবকে বের করুন। আরিয়ান বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি স্বীকার করছি টাকার নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমান চৌধুরী আমাকে বুঝিয়েছিল যে তুমি আমার ব্যবসার সব পথ বন্ধ করে দিচ্ছ, তাই তোমাকে সরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু খোদার কসম আরিয়ান, আমি রাজীবকে হাসপাতাল থেকে সরাইনি। ও আমার নিজের সন্তান, নিজের কলেজার টুকরো। আমি কি এতটা পাষাণ যে নিজের ছেলেকে মৃত্যুর মুখে ফেলে গায়েব করে দেব? মিস্টার রহমান আরিয়ানের পা জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে শুরু করলেন। তার গলার স্বর আর চোখের জল দেখে আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। এই কান্নার মধ্যে কোনো অভিনয় ছিল না, ছিল এক হারানো বাবার হাহাকার। আরিয়ান মিস্টার রহমানের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে কয়েক পা পিছিয়ে গেল। সে নিজের মনে ভাবতে লাগলো, একজন বাবা যত বড় অপরাধী হোক না কেন, নিজের সন্তানকে কেন মৃত্যুর মুখে ঠেলে দেবেন? আপনি যদি রাজীবকে না সরিয়ে থাকেন, তবে হাসপাতালের নার্স কেন বলল আপনি এসে রাজীবকে নিয়ে গেছেন? সিসিটিভি ফুটেজে তো আপনার মতো মানুষকে দেখা গেছে। আপনি কি আমাকে আবারও কোনো নতুন ফাঁদে ফেলার চেষ্টা করছেন মিস্টার রহমান? সত্যিটা বলুন। না আরিয়ান, কেউ একজন আমার ছদ্মবেশ ধরে এই কাজ করেছে। আমি তো মাত্র আধা ঘন্টা আগে খবর পেয়েছি যে রাজীব হাসপাতালে নেই। আমি নিজেই রাজীবকে হন্য হয়ে খুঁজছি। বিশ্বাস করো আরিয়ান, আমি তোমাকে মারতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু রাজীবকে ছাড়া আমি অচল। আমার একমাত্র ছেলেকে আমি নিজ হাতে মারতে পারি না। তুমি আমাকে পুলিশে দাও, জেলের ভাত খাও, কিন্তু দয়া করে আমার রাজীবকে খুঁজে দাও। তার মানে কেউ একজন আমাদের দুজনের সাথেই ডাবল গেম খেলছে। মিস্টার রহমান, আপনি যখন আমাকে মারার ষড়যন্ত্র করছিলেন, তখন আড়ালে থাকা অন্য কেউ আপনার এই শত্রুতার সুযোগ নিয়েছে। সে আপনার রূপ ধরে রাজীবকে সরিয়ে দিয়েছে, যাতে সব দোষ আপনার উপর আসে। সোহেল, রহমান সাহেবের কথাগুলো ভালো করে শোনো। যদি উনি মিথ্যা বলে থাকে তবে ওনার কপালে চরম দুঃখ আছে, কিন্তু যদি সত্যি হয় তবে রাজীব এখন অনেক বড় বিপদে। স্যার, মিস্টার রহমানের কথা যদি সত্যি হয় তবে আমান চৌধুরী কি এই কাজ করতে পারেন? উনি হয়তো রহমান সাহেবকেও বিপদে ফেলার জন্য এই চাল চলেছেন। রাজীবকে নিখোঁজ করে উনি এখন হয়তো আপনাদের দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে মারামারি লাগাতে চাইছেন। আমান চৌধুরী অনেক দ্রুত লোক, হে জানতো। আমি যদি জানতে পারি রহমান সাহেব ঘাতক পাঠিয়েছেন,
তবে আমি ওনার পেছনে লাগবো। আর এই সুযোগে সে রাজীবকে সরিয়ে দিয়েছে যাতে আমাকে মানসিকভাবে দুর্বল করা যায়। মিস্টার রহমান, আপনি এখানে আমার বডিগার্ডের পাহারায় থাকবেন। এক চুলো নড়াচড়ো করবেন না। আমি রাজীবকে খুঁজে বের করবই। আমি কোথাও যাব না আরিয়ান। আমার জীবনের বিনিময়ে হলেও আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি যে অপরাধ করেছি তার জন্য তুমি আমাকে যা খুশি সাজা দিও, আমি মেনে নিব। শুধু রাজীবকে আমার কোলে ফিরিয়ে দাও বাবা। আরিয়ান বাগানবাড়ি থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলো। তার মাথায় এখন দুশ্চিন্তার পাহাড়। শত্রু যতটা সামনে ছিল তার থেকে বেশি এখন আড়ালে চলে গেছে। আরিয়ান বুঝতে পারছে রাজীবকে খুঁজে বের করা এখন শুধু আবেগের লড়াই নয়, বরং একটা মরণাপন্ন যুদ্ধ। আমান চৌধুরী যদি এই কাজ করে থাকে তবে তাকে আজ রাতের মধ্যেই তার শেষ পরিণতি দেখতে হবে। আরিয়ান বাগানবাড়ি থেকে বেরিয়ে আসার সময় তার শরীর রাগে আর উত্তেজনায় কাঁপছিল। তার চোখ দুটো এখন টকটকে লাল। সে বুঝতে পারছে কেউ একজন তাকে দাবার গুটির মতো ব্যবহার করছে। আরিয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে তার বিশেষ কমান্ডো টিমকে কল করল। এই টিমটি সে তৈরি করেছিল শুধুমাত্র বিশেষ বিপদে ব্যবহার করার জন্য, যাদের অস্তিত্ব সরকারের উপদস্থ 2-1 জন ছাড়া আর কেউ জানে না। পুরো শহর যেন এক নিমেষেই আরিয়ানের ব্যক্তিগত দুর্গে পরিণত হলো। সোহেল, শহরের প্রতিটি ইঞ্চি মাটি খুঁড়ে হলেও আমি রাজীবকে চাই। ড্রোন উড়িয়ে দাও। প্রতিটি গলি, প্রতিটি পরিত্যক্ত গুদাম, এমনকি বুড়িগঙ্গা নদীর ধারের প্রতিটি নৌকো তল্লাশি করো। যে রাজীবকে নিয়ে গেছে সে হয়তো জানে না সে আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। আমি আজ কোনো আইন মানব না, কোনো নিয়ম মানব না। আমার বন্ধুকে আমার চাই। স্যার, আমরা শহরের সব সিগন্যাল জ্যাম করে দিয়েছি। আমাদের আইটি টিম প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ ডেটা স্ক্যান করছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন স্যার, রাজীবকে যে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছিল সে অ্যাম্বুলেন্সটিতে তেজগাঁও এলাকার পর হুট করে গায়েব হয়ে গেছে। কোনো সিসিটিভি ফুটেজ আর ওটার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে মাটির নিচে কোথাও ঢুকে গেছে। মাটির নিচে ঢুকে গেছে মানে কি? ওটা কি কোনো ভুতুরে গাড়ি? সোহেল, ভালো করে চেক করো। তেজগাঁও এলাকার ভূগর্ভস্থল সুয়ারেজ লাইন থেকে শুরু করে পুরনো সব কারখানার আন্ডারগ্রাউন্ড ম্যাপ বের করো। আর শোনো, আমান চৌধুরীকে নজরদারিতে রাখো। ও যদি এই খেলার মূল কারিগর হয় তবে ওকে আমি এমন শাস্তি দেব যা ইতিহাস মনে রাখবে। তবে আমার মন বলছে এখানে অন্য কেউ আছে যার ছায়া আমরা এখন দেখতে পাচ্ছি না। প্রায় 5 ঘন্টা পার হয়ে গেল। আরিয়ান নিজে একটি এসইউভি চালিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে। তার বডিগার্ডরা একের পর এক লোকেশনে হানা দিচ্ছে, কিন্তু রাজীবের কোনো হদিশ মিলছে না। পুরো শহরের মানুষ দেখল আকাশ জুড়ে ডজন ডজন ড্রোন উঠছে এবং রাজপথে কালো কাচের গাড়ির দীর্ঘ সারি তীব্র গতিতে ছুটে বেড়াচ্ছে। আরিয়ান যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় ঠিক তখনই তার হাতে থাকা সেই বিশেষ স্যাটেলাইট ফোনটি বেজে উঠল। স্যার, মিরাকল হয়ে গেছে। আমরা একটা সিগন্যাল পেয়েছি। রাজীবের হাতে যে স্মার্ট ঘড়িটা ছিল ওটা কেউ একজন অন করার চেষ্টা করেছে। লোকেশন দেখাচ্ছে শহরের একদম মাঝখানে, সেই পুরনো হাইকোর্ট ভবনের পেছনের একটা পরিত্যক্ত লাইব্রেরি। জায়গাটা অনেক বছর ধরে পরিত্যক্ত এবং ওটার নিচে বিশাল এক গোপন তলা আছে বলে শোনা যায়। আমরা কি ফোর্স পাঠাবো স্যার? না সোহেল, আমি নিচে যাব। তোমরা ব্যাকআপ হিসেবে থাকো, কিন্তু কেউ ভিতরে ঢুকবে না আমার অনুমতি ছাড়া। আমি দেখতে চাই কি এই দুঃসাহসী ব্যক্তি যে আমার নাকের ডগা থেকে আমার কলেজার টুকরোকে ছিঁড়ে নিয়েছে। সবাই পজিশন নাও, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। আরিয়ান যখন সেই জীর্ণশীর্ণ লাইব্রেরির ভবনের সামনে পৌঁছালো তখন চারপাশ নিঝুম। পুরনো দালানের দেয়াল বেয়ে বটগাছের শিকড়ে নেমে এসেছে। আরিয়ান হাতে একটি অত্যাধুনিক পিস্তল নিয়ে পা টিপে টিপে ভেতরে ঢুকলো। ধুলোবালি আর পুরনো বইয়ের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। মেঝের এক কোণে একটি কাঠের দরজা আধখোলা অবস্থায় ছিল, যা ভূগর্ভস্থ ঘরের দিকে চলে গেছে। আরিয়ান সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে এক অদ্ভুত যান্ত্রিক শব্দ শুনতে পেল। নিচে নেমে সে যা দেখল তাতে তার হাতের পিস্তলটি মেঝেতে পড়ে যাওয়ার উপক্রম হলো। রাজীব, তুই? এটা কি করে সম্ভব? তুই এখানে এই অবস্থা কি করছিস? আর এই মনিটরগুলো, এই আইটি সেট আপ,
এগুলো তো জেএস গ্রুপের থেকে উন্নত। রাজীব, আমার দিকে দেখা। তোর মাথা তো ব্যান্ডেজ নেই, তুই তো দিব্যি সুস্থ আছিস। কি হচ্ছে এসব? আমাকে কেউ কি বুঝিয়ে বলবে? ঘরের মাঝখানে একটি বড় রিভলভিং চেয়ারে রাজীব বসে আছে। তার কপালে কোনো আঘাতের চিহ্ন নেই, বরং সে খুব আয়েশ করে একটা ল্যাপটপে কাজ করছে। ঘরের দেয়ালে ডজন ডজন স্ক্রিন, সেখানে আরিয়ানের প্রতিটি মুভমেন্ট, তার প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট এবং জেএস গ্রুপের সব গোপন তথ্য লাইভ স্ট্রিমিং হচ্ছে। রাজীব চেয়ার ঘুরিয়ে আরিয়ানের দিকে তাকালো। তার চোখে সেই সরলতা নেই, বরং আছে এক গভীর এবং ধূর্ত চাহনি। আরে আরিয়ান, তুই এত তাড়াতাড়ি পৌঁছে যাবি ভাবিনি। তোর স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেমটা সত্যিই দারুণ। কিন্তু বন্ধু, তুই বড্ড দেরি করে ফেলেছিস। তুই ভাবলি আমান চৌধুরী আর আমার বাবা মিলে তোকে ধ্বংস করতে চাইছে? না আরে বোকা, ওগুলো তো আমার সাজানো নাটক ছিল। আমি ভেবেছিলাম তুই তো সব ক্ষমতা দিয়ে রিসোর্স নিয়ে আমান চৌধুরীর পিছনে লাগিস, যাতে মাঝখান দিয়ে আমি তোর পুরো সাম্রাজ্যটা নিজের দখলে নিতে পারি। তুই রাজীব হতে পারিস না। রাজীব আমার জন্য জীবন দিতে গিয়েছিল, ও ট্রাকের সামনে দাঁড়িয়ে আমাকে বাঁচিয়েছিল। তুই কে? তুই রাজীবের রূপ ধরে অন্য কেউ। আমার বন্ধু কখনো আমার সাথে বেইমানি করতে পারে না। তুই আমার রাজীবকে কোথায় রেখেছিস সত্যি বল। তুই এখনো সে আবেগপ্রবণ গাধায় রয়ে গেলি আরিয়ান। ওই ট্রাক ড্রাইভার ঘটনা, ওটা তো আমি প্ল্যান করেছিলাম। ড্রাইভারকে বলেছিলাম আমাকে হালকা করে ধাক্কা দিতে, যাতে তুই ইমোশনাল হয়ে নিজের সব গোপন শক্তি বাইরে বের করে আনাস। আর হাসপাতালের ওই নাটক, ওটাও আমার। আমি সেই নার্স আর ডাক্তারদের টাকা দিয়েছিলাম তোকে মিথ্যে বলতে। তোর সব বডিগার্ড আর তোর আইটি টিম, এমনকি সোহেলও জানে না যে আমি গত 3 বছর ধরে তোর সিস্টেমের ভিতরে একটা ভাইরাস ঢুকিয়ে রেখেছি। আরিয়ান শারিয়ার, এই শহরের আসল কিংমেকার তুই না, আমি। আরিয়ানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। যাকে সে ছোটবেলা থেকে নিজের ভাই মনে করত, যার জন্য সে পুরো শহর জ্বালিয়ে দিতে এসেছিল, সেই রাজীবই আসলে সব নষ্টের মূল। আরিয়ান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো সে কোনো এক গোলক ধাঁধায় আটকে গেছে। রাজীবের এই নতুন রূপ দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পুরো গল্পের মোড় এমনভাবে ঘুরে গেল যে আরিয়ান এখন নিজের সাম্রাজ্যে একজন আগন্তুক হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছিস না কেন? তুই তো ভেবেছিলি আজ আমান চৌধুরীকে শেষ করবি, কিন্তু এখন দেখ, তোর জেএস গ্রুপের 51% শেয়ার এখন আমার নামে ট্রান্সফার হয়ে গেছে। তুই এখন আইনত একজন ফকির আরিয়ান। এখন বল, এই ভিখারি বেশটাই তো তোর জন্য মানানসই ছিল, তাই না? তুই আবার সেই আগের জায়গায় ফিরে গেলি বন্ধু। জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাজীবের কথাগুলো শোনার পর আরিয়ান কয়েক মুহূর্তের জন্য একদম পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার কান ঝাঝা করছিল, মনে হচ্ছিল কেউ তপ্ত সীসা ঢেলে দিয়েছে তার মস্তিষ্কে। যে বন্ধুকে সে নিজের আত্মা মনে করত, যে রাজীবের জন্য সে আজ পুরো শহর উল্টে ফেলেছে, সে রাজীবই তার পিঠে ছুরি মারল। আরিয়ানের চোখের সামনে গত কয়েক বছরের সব স্মৃতি সিনেমার মতো ভেসে উঠল। কয়েক সেকেন্ডের এই নিস্তব্ধতা যেন কয়েক যুগের সমান ছিল। আরিয়ান ধীরে ধীরে নিচু হয়ে মেঝেতে পড়ে থাকা নিজের পিস্তলটা তুলে নিল এবং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ভয়ঙ্কর ও পৈশাচিক হাসি। রাজীব, তুই ঠিক বলেছিস। আমি আসলেই একটা বড় গাধা ছিলাম, তবে গাধা তোর বুদ্ধির জন্য ছিলাম না, ছিলাম তোর প্রতি আমার বিশ্বাসের জন্য। তুই ভেবেছিস একটা মেলওয়্যার আর কিছু ফেক ট্রানজাকশন দিয়ে তুই আরিয়ান শাহরিয়ারের সাম্রাজ্য দখল করে নিবি? তুই তো কিং মেকার হতে চেয়েছিলি, কিন্তু ভুলে গেছিস যে এই সাম্রাজ্যের রাজা আমি নিজে, আর রাজারা কখনো হারতে শেখেনি। এখনো দম্ভ দেখাচ্ছিস আরিয়ান? তাকিয়ে দেখ এই স্ক্রিনগুলোর দিকে। তোর সব মেইন সার্ভার এখন আমার কন্ট্রোলে। তোর বডিগার্ডদের হেডসেট এখন আমার কমান্ড যাচ্ছে। তুই এখানে একলা, নিরস্ত্র আর ক্ষমতাহীন। তুই এখন চাইলেও ওই ঘর থেকে জ্যান্ত বেরোতে পারবি না। খেলা শেষ বন্ধু, এবার হার স্বীকার করে নে। খেলা তো কেবল শুরু হলো রে রাজীব। তুই যে ভাইরাসটা আমার সিস্টেমে ঢুকিয়েছিলি, ওটা আমি 3 মাস আগেই ডিটেক্ট করেছিলাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম এই ভাইরাসের সোর্সটা কোথায়। আমি জানতাম আমান চৌধুরী বা রহমত সাহেবের মতো বলদদের মাথায় এত বুদ্ধি নেই। আমি তোকে সুযোগ দিয়েছিলাম রাজীব, ভেবেছিলাম তুই হয়তো শেষ মুহূর্তে হলেও ফিরে আসবি, কিন্তু তুই আজ প্রমাণ করলি যে তুই শুধু বিশ্বাসঘাতকই না, তুই একটা আস্ত মূর্খ। আরিয়ান পকেট থেকে একটা ছোট্ট রিমোট বের করে একটা বোতাম টিপল। সাথে সাথে ঘরের ডজন ডজন মনিটর একসাথে লাল হয়ে উঠল এবং বিকট শব্দে অ্যালার্ম বাজতে শুরু করলো। রাজীব পাগলের মতো কিবোর্ডে আঙুল চালাতে লাগলো, কিন্তু তার ল্যাপটপ পুরোপুরি হ্যাং হয়ে গেল।
স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা উঠল এক্সেস ডিনাইড। রাজীবের চেহারায় এখন ভয়ের ছাপ স্পষ্ট। সে অবিশ্বাসে আরিয়ানের দিকে তাকালো। তুই যে 51% শেয়ারের কথা বলছিলি, ওগুলো জেস গ্রুপের অরিজিনাল শেয়ার নয়। ওগুলো ছিল একটা ড্যামি কোম্পানির স্ক্র্যাপ পেপার, যা আমি তোকে গালানোর জন্য টুপ হিসেবে ব্যবহার করেছিলাম। তুই যখন আমার সিস্টেম হ্যাক করার চেষ্টা করছিলি, তখন আসলে তুই তোর নিজের সব গোপন অ্যাকাউন্টের তথ্য আমার সার্ভারে আপলোড করে দিচ্ছিলি। এখন মিস্টার রহমান আর আমান চৌধুরীর সব কালো টাকা আমার জিম্মায়। তুই এখন শুধু ফকির না, তুই এখন ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে আছিস। না, এটা হতে পারে না। তুই এত নিখুঁতভাবে সব প্ল্যান করেছিস। আমি তোকে সারাক্ষণ চোখে চোখে রেখেছিলাম। তুই তো সবসময় সেই ছেঁড়া জামা পরে কলেজে ঘুরতিস। তুই সময় পেলি কোথায়? ওই ছেঁড়া জামাটা ছিল আমার ঢাল, যাতে তোদের মতো শকুনরা আমাকে বুঝতে না পারে। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস রাজীব। তুই আমার বিশ্বাসের অমর্যাদা করেছিস। যে আরিয়ানকে তুই বন্ধু হিসেবে দেখেছিস, সে আজ মরে গেছে। এখন তোর সামনে যে দাঁড়িয়ে আছে, সে শুধু তোর ঝম। তুই ভেবেছিলি আমাকে একা পাবি? সোহেল, ভেতরে এসো। আরিয়ানের কথা শেষ হতেই লাইব্রেরির ছাদ আর দেয়াল ভেঙে কয়েক ডজন কমান্ডো ভেতর ঢুকে পড়ল। তাদের লেজার লাইটগুলো রাজীবের কপালে স্থির হয়ে আছে। সোহেল হাতে একটি ট্যাবলেট নিয়ে আরিয়ানের পাশে এসে দাঁড়ালো। সোহেলের চোখে মুখে রাজীবের প্রতি চরম ঘৃণা। রাজীব এখনো কাঁপতে কাঁপতে চেয়ার থেকে নিচে পড়ে গেল। স্যার, আমরা ওর সব আস্তানা ঘুরিয়ে দিয়েছি। মিস্টার রহমান আর আমান চৌধুরীকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে। রাজীবের সব ডিজিটাল ব্যাকআপ আমরা ডিলিট করে দিয়েছি। ও এখন পুরোপুরি আমাদের হাতের মুঠোয়। হুকুম দিন স্যার, এই বিশ্বাসঘাতককে কি এখানেই শেষ করে দিব? না সোহেল, মৃত্যু এত সহজ হলে তো ও বেঁচে যাবে। রাজীব চেয়েছিল আমাকে ভিখারি বানাতে, তাই না? ওকে সে অন্ধকার সেলে নিয়ে যাও, যেখানে ওর প্রতিদিন একবেলা খাবারের জন্য কাকুতি মিনতি করবে। ওর এই আইটি নলেজ আমি জেলের ভিতরে পৌঁছাবো। আর শোনো, ওকে আজ থেকে এমন এক জায়গায় রাখবে যেখানে ও নিজের ছায়া ছাড়া আর কাউকে দেখতে পাবে না। আরিয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে রাজীবের দিকে শেষবারের মতো করুণার চোখে তাকিয়ে ঘুরে দাঁড়ালো। রাজীব পেছন থেকে চিৎকার করে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু আরিয়ানের কানে সেই আওয়াজ পৌঁছালো না। আরিয়ান লাইব্রেরি থেকে বেরিয়ে বুক ভরে শ্বাস নিল। আজ তার জীবনের সব থেকে বড় লড়াই শেষ হলো, কিন্তু সে তার সব থেকে কাছের বন্ধুকে হারিয়ে ফেলল চিরতরে। তার চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, যা সে দ্রুত মুছে নিজের গাড়িতে গিয়ে বসল। সোহেল, আজ থেকে জেস গ্রুপের নতুন নিয়ম হবে। কাউকে বিশ্বাস করার আগে তার 7 পুরুষ চেক করা হবে। আর শুনো, আমান চৌধুরী আর রহমানকে বলবে তাদের রাজপ্রাসাদ এখন আমার কোম্পানির নতুন অফিস হবে। লড়াই আমি শেষ করিনি, মাত্র শুরু করলাম। আরিয়ান শুধু রাজীবকে ধরিয়ে দিয়ে ক্ষান্ত হলো না, সে রাজীবের গোপন ল্যাপটপ থেকে এমন সব তথ্য উদ্ধার করলো যা দেখে পুরো দেশের গোয়েন্দা সংস্থার মাথা ঘুরে গেল। আরিয়ান সব প্রমাণ নিয়ে প্রেস মিডিয়ার সামনে হাজির হলো। সারা দেশের মানুষ টিভি পর্দার সামনে থমকে দাঁড়ালো। রাজীবকে যখন পুলিশ টেনে হিচড়ে মিডিয়ার সামনে নিয়ে এলো, তখন তার গলায় ঝোলানো ছিল দেশের 1 নম্বর অপরাধীর তকমা। আরিয়ান একে একে রাজীবের সব কুকীর্তি ফাঁস করতে শুরু করলো। সুধী সমাজ, আপনারা যাকে একজন সাধারণ ছাত্র হিসাবে চিনতেন, সে আসলে এক বিষাক্ত মাকড়সা। আমাদের কলেজে যত ড্রাগ সাপ্লাই হতো, শত শত মেধাবী ছাত্রের জীবন যে মাদকের নেশায় শেষ হয়ে গেছে, তার মূল হোতা এ রাজীব। শুধু তাই নয়, গত 2 বছরে আমাদের কলেজ থেকে যে মেয়েরা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, তাদের সবাইকে রাজীব অপহরণ করে আন্তর্জাতিক পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দিয়েছে। ও একজন ছাত্র নয়, ও একটা মানুষরূপী জানোয়ার। আরিয়ানের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইন বিভাগ দ্রুত অ্যাকশন নিল। আরিয়ান নিজের ব্যক্তিগত হেলিকপ্টার এবং কমান্ডো ফোর্স দিয়ে সেই গোপন আস্তানায় হানা দিল, যেখানে মেয়েদের পাচারের জন্য বন্দী করে রাখা হয়েছিল। কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে সব মেয়েকে উদ্ধার করা হলো। পুরো দেশে আরিয়ান এখন এক মসিহা বা ত্রাণকর্তা হিসেবে পরিচিত পেল। কিন্তু এই আনন্দের রেশ বেশিক্ষণ টিকল না। আরিয়ান যখন উদ্ধার হওয়া মেয়েদের নিয়ে ব্যস্ত, ঠিক
তখনই সোহেল এক জরুরি খবর নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। স্যার, একটা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমরা সব মেয়েকে উদ্ধার করতে পারলেও অহনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খবর পেলাম রাজীবের শেষ ব্যাকআপ টিমটা অহনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ওরা সম্ভবত সীমানা পার হওয়ার চেষ্টা করছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আমান চৌধুরী পাগলের মতো আরিয়ানের কাছে ছুটে এলেন। যে মানুষটা একসময় আরিয়ানকে তুচ্ছ তাচ্ছিল্য করত, আজ সেই মানুষটাই আরিয়ানের পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়লেন। তার চোখে এখন অহংকার নেই, আছে শুধু একমাত্র সন্তানকে হারানোর ভয়। আরিয়ান বাবা, আমার রহনাকে বাঁচাও। আমি হাত জোর করে তোমার কাছে ভিক্ষা চাইছি। আমি মানছি আমি অপরাধী, আমি তোমার অনেক ক্ষতি করেছি। আমার মেয়েটা হয়তো একটু অহংকারী, কারণ ও আমার মতো অহংকারী বাবার কাছে মানুষ হয়েছে। ও যা শিখেছে সব আমার থেকে দেখে শিখেছে। কিন্তু বিশ্বাস করো বাবা, মেয়েটা মন থেকে মোটেও খারাপ না। ও বড্ড সহজ সরল। এই নোংরা দুনিয়ার প্যাচ ও বোঝে না। ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে আরিয়ান। উঠে দাঁড়ান মিস্টার আমান চৌধুরী। আপনার মেয়ের উপর আমারও রাগ আছে, কিন্তু আমি রাজীবের মতো পিসাদ নই। রাজীব ভেবেছে অহনাকে দিয়ে ও আমাকে ব্ল্যাকমেল করবে। ও জানে না যে আরিয়ান শাহরিয়ারে থেকে কেউ একবার পালিয়ে যেতে পারলেও দ্বিতীয়বার পাবে না। আপনার মেয়েকে আমি ফিরিয়ে আনবো, এটা আমার কথা। তবে মনে রাখবেন, এটা ওর জীবনের সবথেকে বড় শিক্ষা হতে যাচ্ছে। তুমি যা বলবে আমি তাই করবো আরিয়ান। আমার সব সম্পত্তি, আমার সব ব্যবসা তুমি নিয়ে নাও। শুধু আমার কলিজার টুকরোকে আমার বুকে ফিরিয়ে দাও। আমি আর কোনোদিন তোমার পথে আসবো না। আরিয়ান আর এক মুহূর্ত দেরি করল না। সে বুঝতে পারছে রাজীব জেলে থাকলেও তার পালিত সন্ত্রাসীরা এখনো সক্রিয়। আরিয়ান তার স্পেশাল ট্র্যাকার অন করলো। সে দেখছে অহনার ফোনের লাস্ট সিগন্যাল একটি গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। আরিয়ান নিজের কোমরের পিস্তলটা গুজিয়ে নিয়ে তার বিশেষ কালো বাইকটি স্টার্ট দিল। তার পিছনে ধেয়ে চলল এক ঝাঁক বডিগার্ডের গাড়ি। সোহেল, বন বিভাগ আর বর্ডার গার্ডকে অ্যালার্ট করো। আকাশপথে ড্রোন দিয়ে জঙ্গলটা ঘিরে ফেলো। রাজীবের চামচারা যেন বুঝতে পারে বাঘ এখন শিকারে বেরিয়েছে। অহনা যদি একটা চুলো ছোঁয়া হয়, তবে এই জঙ্গলে একটা গাছও আমি আস্ত রাখবো না। ঝড়ের গতিতে আরিয়ানের বাইকটি শহরের কোলাহল ছাড়িয়ে বনের দিকে ছুটে চলল। আরিয়ানের মাথায় এখন শুধু একটা চিন্তা, অহনাকে উদ্ধার করা। সে জানে অহনা তাকে ঘৃণা করত, কিন্তু আজ সেই অহনার জীবন বাঁচানোই আরিয়ানের প্রধান লক্ষ্য। বনের নিস্তব্ধতা চিরে আরিয়ানের বাইকের গর্জন যেন এক যুদ্ধের ঘোষণা দিচ্ছিল। আরিয়ান যখন ড্রোনের সিগন্যাল চেক করছিল, ঠিক তখনই তার ফোনে একটা গোপন সূত্র থেকে মেসেজ এলো। মেসেজটা পড়া মাত্রই আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। রাজীবের শেষ আস্তানা থেকে খবর এসেছে যে ওরা অহনাকে নিয়ে জঙ্গলের পুরনো চোরাগুপ্তা পথ দিয়ে ওপারে পার করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরিয়ান ঘড়ির দিকে তাকিয়ে দেখল হাতে সময় মাত্র 15 মিনিট। কাউকে খবর দেওয়ার বা ব্যাকআপের জন্য অপেক্ষা করার মতো সময় এখন আরিয়ানের নেই। একবার যদি ওরা সীমানা পার হয়ে যায়, তবে অহনাকে এই জীবনে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে তার স্পোর্টস বাইকটি স্টার্ট দিল এবং ঝড়ের গতিতে জঙ্গলে সেই দুর্গম পথে ঢুকে পড়ল। জুবের আর কালামানিকের দল ভাবছে আমি পুলিশের জন্য অপেক্ষা করব, কিন্তু ওরা জানে না আজ ওদের সামনে কোনো আইন নয়, স্বয়ং মৃত্যু এসে দাঁড়াবে। অহনাকে ছোঁয়ার সাহস কিভাবে হলো তোদের? আজ কেউ জানতো ফিরবি না। জঙ্গলের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। বড় বড় গাছের ডালেপালা রাস্তার উপর ঝুলে আছে। আরিয়ান বাইকের হেডলাইট বন্ধ করে দিয়ে নাইট ভিশন চশমা পরে নিল, যাতে অন্ধকারেও সব পরিষ্কার দেখা যায়। কিছু দূর যেতে সে ঝোপের আড়ালে একটা জিপ গাড়ির ছায়া দেখতে পেল। আরিয়ান বাইকটি লুকিয়ে রেখে ছায়ার মতো নিঃশব্দে এগিয়ে চলল। সে দেখল জুবাইর, মানিক এবং তাদের আরও 2 সহযোগী অহনার মুখ বেঁধে তাকে টেনে হিচড়ে একটি নৌকার দিকে নিয়ে যাচ্ছে। অহনা ভয় কাঁপছে, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। জলদি কর মানিক, বস রাজীব জেলে যাওয়ার আগে বলে দিয়েছিল বর্ডার পার করে দিতে পারলে 5 কোটি টাকা পাওয়া যাবে। ওই আরিয়ান এখন ড্রোন উড়িয়ে আমাদের আকাশে খুঁজছে। ও জানতে পারবে না আমরা এই পাতাল রাস্তা দিয়ে পার হয়ে গেছি। আরে জুবাইর ভাই,
মেয়েটা তো বড্ড কান্নাকাটি করছে, একে সামলাতে তো হিমশিম খাচ্ছি। এক কাজ করি না কেন, একটা ইঞ্জেকশন দিয়ে একে পুরো অজ্ঞান করে দেই, তাহলে আর ঝামেলা থাকবে না। মানিকের কথা শেষ হওয়ার আগেই অন্ধকারের ভেতর থেকে একটা ভারী পাথর উড়ে এসে জুবাইরের হাতের বন্দুকের উপর লাগলো। বন্দুকটা ছিটকে দূরে পড়ে গেল। জুবাইর আর মানিক কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান চিতার মতো ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। আরিয়ান সরাসরি মানিকের ঘাট ধরে সজোরে একটা লাথি মারল, যা তাকে ছিটকে পাশের গাছের উপর আছাড় দিল। বাকিরা দ্রুত অস্ত্র বের করার চেষ্টা করলো, কিন্তু আরিয়ানের গতি ছিল বিদ্যুতের মতো। তোদের হাত কি এতটাই সস্তা যে একজন নিরপরাধে মেয়ের গায়ে হাত দিবি? জুবাইর, তুই ভেবেছিলি রাজীবের কুকীর্তি দেখার জন্য অহনাকে পাচার করে দিবি? আজ তোদের হাত আর শরীর আলাদা করে দেব আমি। জুবাইর পকেট থেকে একটা ধারালো ছুরি নিয়ে আরিয়ানের দিকে তেড়ে এলো। আরিয়ান খুব কৌশলে তার হাতটা ঘুরিয়ে নিজের কবজি দিয়ে এক মোচড় দিল। কর্কর শব্দে জুবাইরের হাতের হাড় ভেঙে গেল। আরিয়ান তার বুক লক্ষ্য করে প্রচণ্ড এক ঘুষি মারল। জুবাইর মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। বাকি দুজন সহযোগী লাঠি নিয়ে আরিয়ানকে একসাথে ঘিরে ধরল। একজন আরিয়ানের পিঠে প্রচণ্ড আঘাত করল। আরিয়ান যন্ত্রণায় একটু কুঁকড়ে গেলেও পরক্ষণেই ঘুরে দাঁড়িয়ে লোকটার গলার টুপি চেপে ধরল এবং তাকে শূন্য তুলে আছাড় মারল। আরিয়ান, ও এখানে একা এসেছে আমাকে বাঁচাতে? যে আরিয়ানকে আমি এত অপমান করেছি, সে নিজের জীবন বাজি রেখে এই ভয়ঙ্কর জঙ্গলে এলো। আমি কি স্বপ্ন দেখছি, নাকি এই মানুষটাই সেই যাকে আমি চিনতে ভুল করেছি? দলের শেষ সদস্য রানা যখন দেখল তার সব সঙ্গী শেষ, সে পকেট থেকে একটা রিভলভার বের করে সরাসরি অহনার মাথায় ঠেকাল। রানা ভয়ে কাঁপছিল, কিন্তু সে আরিয়ানকে থামানোর জন্য চিৎকার করতে লাগলো। আর এক পাও বাড়াবি না আরিয়ান, যদি বাড়াস তবে এই মেয়েটার খুলি উড়িয়ে দেব। তুই ভাবলি তুই একাই সব গুন্ডাদের শেষ করে দিবি? হাত তোল বলছি। রানা, তুই বন্দুকের ট্রিগার টেপার আগে আমার এই ছুরি তোর বুক ফুটো করে দেবে। একবার চেষ্টা করে দেখবি নাকি? আমার বন্ধু রাজীব এখন নরকে পড়ছে, তোদেরও সেই পথেই পাঠাবো। বন্দুকটা নামিয়ে রাখ, না হলে তোর কবজি আমি শরীর থেকে আলাদা করে দেব। আরিয়ান কথা বলার মাঝখানে চোখের পলক পকেট থেকে একটা ছোট্ট ড্যাগার ছুঁড়ে মারল। ড্যাগারটি সরাসরি রানার হাতে গিয়ে বেঁধল। যন্ত্রণায় চিৎকার করে সে বন্দুকটি ফেলে দিল। আরিয়ান এক লহমায় তার কাছে পৌঁছে তাকে সজোরে একটা লাথি মেরে নদীর ঢালু জমিতে ফেলে দিল। চারজন সন্ত্রাসীকে মাটিতে মিশিয়ে দিয়ে আরিয়ান দ্রুত অহনার কাছে গেল এবং তার মুখের কাপড় আর হাতের বাঁধন খুলে দিল। অহনা বাঁধন মুক্ত হতেই আরিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আরিয়ান, আমাকে মাফ করে দাও। আমি জানতাম না তুমি আমার জন্য নিজের জীবন এভাবে বাজি রাখবে, এইভাবে বাজি ধরবে। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, কত নোংরা কথা বলেছি, অথচ তুমি আজ ওই অন্ধকার জঙ্গলে আমাকে জমের হাত থেকে ছিনিয়ে আনলে। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আরিয়ান। এখন এসব কথা বলার সময় নয় অহনা, আগে এখান থেকে বের হতে হবে। রাজীবের আরও লোক বর্ডারের ওপারে থাকতে পারে। তুমি আমার হাত শক্ত করে ধরো, আমি যতক্ষণ আছি কেউ তোমার একটা লুমও স্পর্শ করতে পারবে না। চলো আমার সাথে। আরিয়ান অহনাকে পাজাগলা তুলে নিয়ে বাইকের কাছে গেল। বনের নিস্তব্ধতা চিরে আবার আরিয়ানের বাইকের গর্জন শোনা গেল। তার সাথে আছে তার উদ্ধার করা অহনা। জঙ্গল থেকে বেরিয়ে যখন তারা মেন রোডে এলো তখন পূব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আরিয়ান বুঝতে পারল আজ থেকে শুধু তার জীবন নয়, অহনার সব অহংকার আর ঘৃণা ধুলোয় মিশে এক নতুন সম্পর্কের সূচনা হলো। ভোরের আলো যখন কুয়াশা ভেদ করে বনের রাস্তায় এসে পড়ল তখন আরিয়ানের বাইকটা এসে থামল আমান চৌধুরীর বিশাল প্রাসাদের সামনে। সেখানে আগে থেকেই কয়েকশো পুলিশ আর বডিগার্ড পাহারায় ছিল। আরিয়ান বাইক থামিয়ে অহনাকে পাজাকোলা করে নামাতে পুরো এলাকায় এক নিস্তব্ধতা নেমে এলো। আমান চৌধুরী পাগলের মতো দৌড়ে বেরিয়ে এলেন। তার চোখে জল, মুখে কথা নেই। তিনি দেখলেন তার অহংকারী মেয়েটার পরনের দামি পোশাক ছিঁড়ে গেছে, ধুলোবালি মেখে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু সে জীবিত।
অহনা, মা আমার, তুই ফিরে এসেছিস? হ্যাঁ আপু, ফিরে এসেছি, কিন্তু এই ফিরে আসাটা হয়তো না এলে ভালো হতো। কেন মা, এই কথা কেন বলছিস? আরিয়ান বাবা, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো। আমি তোমার চরণে পড়ে থাকলে এই ঋণ শোধ হবে না। আব্বু, তুমি কি জানো তোমার এই টাকা আর ক্ষমতার দাপট কাল আমাকে বর্ডার পার হওয়া থেকে বাঁচাতে পারেনি? আমি জানি মা, আমি অনেক বড় ভুল করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। ভুল নয় আব্বু, তুমি অপরাধ করেছো। যে আরিয়ানকে আমরা রাস্তার ভিখারি বলে লাথি মেরেছি, সেই আরিয়ান আজ জমের দুয়ার থেকে আমাকে ছিনিয়ে এনেছে। ঠিক সেই সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় কর্তারা হাজির হলেন। রাজীবের দেওয়া জবানবন্দি এবং মিস্টার রহমানের বয়ান অনুযায়ী আমান চৌধুরীর বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির মামলা ফাইল হয়েছে। পুলিশ অফিসাররা হাতকড়া নিয়ে আমান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালেন। আমি তৈরি অফিসার, আমি জানি আমার পাপের বিচার হওয়া দরকার। না আব্বু, এখন আমার কি হবে? বাড়িঘর সব যদি সরকার নিয়ে নেয়, তবে আমি থাকবো কোথায়? আরিয়ান বাবা, আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, কিন্তু আমার মেয়েটা, ও তো একা কিছুই করতে পারে না। মিস্টার আমান চৌধুরী, আপনি আপনার কর্মের ফল ভোগ করতে যাচ্ছেন, এ ব্যাপারে আমার কিছু করার নেই। তুমি যা খুশি করো আরিয়ান, কিন্তু অহনাকে কি রাস্তার ভিখারি বানিয়ে দেবে? ও আজ থেকে কার কাছে থাকবে? আব্বু, আমাকে ছেড়ে যেও না। এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি কোথায় যাব? আরিয়ান, আমি তোমার হাত ধরছি। আমার এই অবুঝ মেয়েটার দায়িত্ব কি তুমি নেবে? ও আজ থেকে কার আশ্রয়ে থাকবে? অহনা আজ থেকে আর কোনো রাজপ্রাসাদে থাকবে না, ও কোনো দামি গাড়িতেও ঘুরবে না। তবে আমি কোথায় থাকবো আরিয়ান? আমাকে কি রাস্তায় ছুঁড়ে ফেলে দিবে? তুমি থাকবে আমার আশ্রয়ে, তবে আমার সেই পুরনো ভাড়া বাড়িতে, যেখানে আমি সাধারণ আরিয়ান হয়ে থাকতাম। তুমি কি সত্যি আমাকে তোমার কাছে রাখবে? আমি তো তোমাকে সব থেকে বেশি ঘৃণা করেছি আরিয়ান। ঘৃণা করা খুব সহজ না, কিন্তু মানুষকে বদলে দেওয়া কঠিন। তুমি কি পারবে একজন সাধারণ মেয়ের মতো আমার বাড়িতে থাকতে? আমি থাকবো আরিয়ান, আমি যেখানে খুশি থাকবো, শুধু তুমি আমাকে একা ফেলে যেও না। খোদা তোমার মঙ্গল করুক আরিয়ান। আমি এখন শান্তিতে জেলে যেতে পারবো। বা অহনা, আরিয়ানের কথা মেনে চলিস। পুলিশ যখন আমান চৌধুরীকে নিয়ে চলে যাচ্ছিল, তিনি একবার শেষবারের মতো অহনার দিকে তাকালেন। আরিয়ান অহনাকে নিয়ে তার গাড়িতে গিয়ে বসলো। গাড়িটি যখন তার সেই পুরনো গলির দিকে এগোচ্ছিল, তখন অহনা জানালা দিয়ে বাহিরের আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখের জল এখন আর ভয়ের নয়, বরং এক নতুন জীবনের আশার। সোহেল, রাজীবের জেলের ব্যবস্থা যেন খুব কঠোর হয়, আর অহনার জন্য আমার বাড়িতে একটা থাকার ব্যবস্থা করো। জি স্যার, আমি সব ব্যবস্থা করছি, কিন্তু আপনি কি সত্যিই ওকে নিজের কাছে রাখবেন? হ্যাঁ সোহেল, ওর সব অহংকার আমি নিজের হাতে ভাঙবো এবং ওকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলবো। আরে, এইটাই কি তোমার সেই বাড়ি যেখানে আমি তোমাকে অপমান করতে এসেছিলাম? হ্যাঁ অহনা, আজ থেকে এটাই তোমার ঘর। এখানে কোনো লাক্সারি নেই, কিন্তু মানুষের কদর আছে। ভেতরে চলো। আরিয়ান চাবি দিয়ে দরজা খুলল এবং অহনার দিকে হাত বাড়িয়ে দিল। এক নতুন গল্পের সূচনা হলো, যেখানে কোনো ঘৃণা নেই, আছে শুধু এক বিশাল হৃদয়ের মহানুভবতা। অহনা আরিয়ানের হাত ধরে সেই পুরনো বাড়িতে পা রাখল। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। আরিয়ানের সেই পুরনো সাদামাটা বাড়িটা এখন আর আগের মতো নিস্তব্ধ নেই। যে অহনা রাজপ্রাসাদে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছিল, সেই অহনা আজ আরিয়ানের ছিমছাম ঘরটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আরিয়ান অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরে প্রতিদিন এক নতুন অহনাকে দেখতে পায়। আরিয়ানের চোখে মুখে এখন বিস্ময় আর মুগ্ধতা। সে ভাবতেই পারেনি অহংকার যে এইভাবে কর্পূরের মতো উড়ে যেতে পারে। অহনা, তুমি কি আচ্ছা দুপুরেই বাগানটা পরিষ্কার করেছো? তোমার হাত তো একদম লাল হয়ে গেছে। কাজ করলে তো হাত লাল হবে আরিয়ান। এই কাজগুলো কতদিন ধরে অযত্নে ছিল, দেখো এখন কেমন সতেজ দেখাচ্ছে। আমি অবাক হচ্ছি অহনা, যে মেয়েটা এসির নিচে না থাকলে মাথা ঘুরে পড়ে যেত, সে আজ রোদে দাঁড়িয়ে গাছের যত্ন করছে। মানুষ যখন জীবনের আসল মানে বুঝতে পারে, তখন রোদ আর এসি তার কাছে সমান হয়ে যায়। আগে আমি শুধু নিজেকে ভালোবাসতাম, এখন আমি জীবনকে ভালোবাসি।
আরিয়ান লক্ষ্য করলো অহনার জীবনের বৈভব এখন শুধুই অতীত। যে মেয়েটা প্রতি সপ্তাহে শপিং মলে লাখ টাকা খরচ করত, সে এখন লোকাল বাজারে দরদাম করতে শিখে গেছে। আরিয়ান একদিন লক্ষ্য করলো অহনা তার নিজের একটা দামি ডায়মন্ডের আংটি বিক্রি করে দিয়েছে। অহনা, তোমার হাতের এই আংটিটা কোথায়? ওটা তো তোমার খুব পছন্দের ছিল। ওটা বিক্রি করে দিয়েছি আরিয়ান। রাস্তার পাশে ওই এতিমখানাটা আছে, সেখানকার বাচ্চাদের শীতের পোশাক দরকার ছিল। তুমি এটা কেন করলে? আমাকে বললেই তো আমি টাকা দিতাম। নিজের শখের জিনিস বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফুটানোর যে আনন্দ, সেটা তোমার টাকা দিয়ে হতো না। আমি চেয়েছি এই পরিবর্তনটা আমার ভিতর থেকে আসুক। আমি সত্যি অবাক হচ্ছি। তুমি সেই অহনা তো, যে টাকার জন্য মানুষকে তুচ্ছ জ্ঞান করতো? হ্যাঁ, অহনা মরে গেছে আরিয়ান। তাকে তুমিই তো ওই জঙ্গলের অন্ধকারে কবর দিয়ে এসেছো। একদিন আরিয়ান অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে দেখলো অহনা রান্নাঘরে ঘামছে। সে উনুন জ্বালিয়ে খুব মনোযোগ দিয়ে কিছু একটা রান্না করছে। আরিয়ান নিঃশব্দে দরজায় গিয়ে দাঁড়ালো। কি রান্না হচ্ছে আজ? গ্রাম তো বেশ ভালোই বেরোচ্ছে। আরে তুমি এত তাড়াতাড়ি? আজ তোমার পছন্দের ইলিশ মাছ ভুনা আর খিচুড়ি রান্না করেছি। দেখো তো লবণ ঠিক আছে কিনা। অবিশ্বাস্য, তুমি রান্না শিখলে কবে? আর স্বাদ তো একদম মায়ের হাতের রান্নার মতো হয়েছে। তোমার মা নেই, কিন্তু তার পুরনো রান্নার ডায়েরিটা আমি খুঁজে পেয়েছি। ওটা দেখি রোজ প্র্যাকটিস করি। কেন না? তোমার তো এসব করার দরকার নেই। আমি তো কাজের লোক রেখে দিতে পারতাম। আরিয়ান, তুমি আমাকে আশ্রয় দিয়েছো, সম্মান দিয়েছো। আমি চাই তোমার এই বাড়িতে ফিরে আসার পর যেন মনে হয় এখানে তোমার আপন কেউ একজন তোমার জন্য অপেক্ষা করছে। তোমার কি সেই বন্ধুদের কথা মনে পড়ে না, যাদের সাথে তুমি রাত দিন পার্টি করতে? সেই বন্ধুরা ছিল আমার টাকার বন্ধু। আমি যখন বিপদে পড়লাম কেউ আসেনি, একমাত্র তুমি ছিলে, যাকে আমি সব থেকে বেশি অপমান করেছি। তুমি অনেক বদলে গেছো অহনা। এই পরিবর্তনটা আমার কাছে এক মিরাকল। এই মিরাকলটা তুমি করেছো আরিয়ান। তোমার ক্ষমা আমাকে মানুষ হতে শিখিয়েছে। আরিয়ান যখন অহনার চোখের দিকে তাকালো, সেখানে আগে সেই উদ্ধৃত দৃষ্টি আর নেই। সেখানে আছে গভীর কৃতজ্ঞতা আর এক অজানা ভালো লাগা। আরিয়ান বুঝতে পারলো অহনা এখন আর তার আশ্রিতা নয়, বরং এই বাড়ির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এই শান্তির মাঝে সোহেলের একটা ফোন আরিয়ানের কপালে আবার দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিল। স্যার, জেল থেকে খবর এসেছে রাজীব খুব অসুস্থ। ও একবার আপনার সাথে দেখা করতে চায়। বলছি ওর কাছে খুব জরুরি কোনো তথ্য আছে যেটা অহনার জীবনের সাথে জড়িত। রাজীব আবার কোনো নতুন চাল চাচ্ছে না তো? অহনা, তুমি করে যাও, আমাকে একবার জেলখানা যেতে হবে। সাবধানে থেকো আরিয়ান। আমার কেন জানি ভয় লাগছে। রাজীব মানুষটা খুব ভয়ঙ্কর। আরিয়ান যখন জেলখানায় পৌঁছালো তখন দেখলো চারিদিকের দেয়াল আর লোহার শিক রাজীবের সব অহংকার চূর্ণ করে দিয়েছে। আরিয়ানকে দেখে রাজীবের চোখ জল চলে এলো। সে বুঝতে পেরেছে ক্ষমতার দম্ভে সে যা কিছু করেছিল তার শেষ পরিণতি শুধুই অন্ধকার। রাজীব আরিয়ানের দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল। আরিয়ান, তুই এসেছিস? আমি ভাবিনি তুই আমার মুখ দেখতে চাস। তুই ডেকেছিস কেন রাজীব? কোনো নতুন চাল চালার জন্য? না রে বন্ধু, চাল চালার শক্তি আর নেই। আমি শুধু তোকে বলতে চেয়েছিলাম আমাকে মাফ করে দিস। আমি টাকা লোভে অন্ধ হয়ে আমাদের বন্ধুত্বের পবিত্রতা নষ্ট করেছি। আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য নেই, তবুও তোকে না বলে শান্তি পাচ্ছিলাম না। বন্ধুত্বের মর্যাদা তুই অনেক আগেই শেষ করেছিস রাজীব। তবে তোর এই অনুশোচনা দেখে মনে হচ্ছে তুই নিজের ভেতরকার মানুষটাকে ফিরে পেয়েছিস। আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমাদের সেই পুরনো দিনগুলো আর ফিরে আসবে না। আরিয়ান যখন জেলখানা থেকে ফিরে এলো তখন তার মনে এক অদ্ভুত প্রশান্তি। রাজীব নিজের ভুল স্বীকার করে আরিয়ানের কাছে ক্ষমা চেয়েছে, যা আরিয়ানের মনের শেষ বোঝাটাও নামিয়ে দিয়েছে। কিন্তু বাড়িতে ফিরে এসে যখন অহনাকে দেখলো, সে বুঝতে পারল সমাজ বা আশেপাশের মানুষেরা তাদের এই একসাথে থাকাকে সহজভাবে নিচ্ছে না। আরিয়ান চায় না অহনার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগুক। সে সোজা অহনার সামনে গিয়ে দাঁড়ালো। অহনা, তোমাকে একটা কথা বলতে চাই। আমরা গত কয়েক মাস ধরে একসাথে আছি, কিন্তু আমাদের এই সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি নেই। আমি চাই না কেউ তোমার দিকে আঙুল তুলুক। আমি জানি আরিয়ান, লোকে অনেক কথা বলে, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস রাখি। তুমি কি বলতে চাইছো?
আমি চাই আমাদের এই পবিত্র বন্ধুত্বকে সারা জীবনের বন্ধনে রূপ দিতে। আমি তোমাকে বিয়ে করতে চাই অহনা। তুমি কি এই সাধারণ আরিয়ানের জীবন সঙ্গিনী হবে? আরিয়ান, আমি তো মনে মনে অনেক আগেই তোমাকে আমার সবটুকু দিয়ে দিয়েছি। তোমার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি রাজি আরিয়ান। কয়েকদিন পরেই আরিয়ানের সেই পুরনো বাড়ির আঙিনায় ছোট করে বিয়ের আয়োজন করা হলো। আরিয়ান চাইলেই বিশাল আয়োজন করতে পারত, কিন্তু সে চেয়েছিল এই মুহূর্তটা যেন শুধু তাদের আপনজনদের নিয়ে হয়। আমান চৌধুরীকে বিশেষ অনুমতি নিয়ে জেল থেকে কয়েক ঘন্টার জন্য আনা হলো। তিনি নিজের হাতে তার মেয়েকে আরিয়ানের হাতে তুলে দিলেন। আরিয়ান বাবা, আজ আমি নিশ্চিন্তে জেলে ফিরে যেতে পারবো। আমার মেয়েকে তোমার চেয়ে ভালো কেউ আগলে রাখতে পারতো না। তোমরাই সুখী হও। আপনি চিন্তা করবেন না, অহনা এখন আমার স্ত্রী। ওর সম্মান আর সুখের দায়িত্ব এখন থেকে আমার। আপু, তুমি নিজের খেয়াল রেখো। আমি আর আরিয়ান সব সময় তোমার পাশে আছি। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাতে আরিয়ান আর অহনা বারান্দায় এসে দাঁড়ালো। আজ অহনার মাথায় লাল ওড়না আর কপালে সিঁদুর, যা তাকে এক অপূর্ব রূপ দিয়েছে। আরিয়ান অহনার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। অহনা, আজ থেকে আমাদের এক নতুন জীবন শুরু হলো। আমি হয়তো তোমাকে রাজপ্রাসাদ দিতে পারছি না, কিন্তু এই ছোট্ট করেই তোমাকে রানীর মতো রাখবো। আরিয়ান, আমি তো রাজপ্রাসাদ অনেক দেখেছি যেখানে শান্তি ছিল না। আজ এই ছোট ঘরে তোমার পাশে থেকে আমি সেই শান্তি পাচ্ছি। এইটাই আমার কাছে আসল সার্থকতা। ভালোবাসা আর সম্মান থাকলে ছোট গড়ও স্বর্গ হয়ে যায়। আমাদের ভালোবাসার জন্য সারা জীবন এমন অমলিন থাকে। তুমি পাশে থাকলে আমি পৃথিবীর সব বাধা জয় করতে পারি। আমি তোমাকে অনেক ভালোবাসি আরিয়ান। আকাশের চাঁদটা যেন আজ এই নবদম্পতির উপর আশীর্বাদ হয়ে আলো ছড়াচ্ছিল। এক সময়ের অহংকারী রাজকন্যা আর ছদ্মবেশী কোটিপতির লড়াইটা শেষ পর্যন্ত বিয়ের আসরে এসে পূর্ণতা পেল। তাদের এই ভালোবাসার গল্পটা হয়ে রইল ত্যাগ, ক্ষমা আর সামাজিক মর্যাদার এক উজ্জ্বল উদাহরণ।